শুরু করছি। ওয়েলকাম এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু লাইভ ক্লাস। আমাদের আজকের টপিক আমি যেটা সিলেক্ট করেছি সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। আই হোপ আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি সবাই। আচ্ছা, হ্যাঁ, আমরা টপিক নিয়ে কথা বলছিলাম, এটা ছিল কন্ডিশনাল সেন্টেন্সেস। টপিকটা খুব বেশি নতুন না, পুরনো টপিক। আমরা যারা মোটামুটি সেকেন্ডারি লেভেল পার করেছি আমরা সবাই কন্ডিশনাল সেন্টেন্সের সাথে পরিচিত। আমরা অনেকেই খুব ভালোভাবে বলতে পারি, লিখতে পারি। সো যারা ভালো পারি তাদের জন্য কিছু ব্যাপার থাকবে, যে ব্যাপারগুলো আবার আগে থেকে যা জানতাম তা রিভাইজ হয়ে যাবে। আর যারা একেবারেই আমরা কম পারি বা নতুন, তাদের জন্য ক্লাসটা বেশ উপকারী হবে। আমরা শিখে ফেলবো যে এটা কিভাবে ইউজ করা যায় ডেইলি কনভারসেশন থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামগুলোতে। আমি ক্লাসটা মূলত সাজিয়েছি আসলে সব স্টেজের স্টুডেন্টদের জন্যই। এটা একদম খুব জিরো লেভেল থেকে শুরু করব আমরা। আর জিরো থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আমরা একটু ফিনিশিং লেভেলে যাব এবং আমরা ভালো কিছু জিনিস নিয়ে আলোচনা করবো সেদিক। আমাদের আজকের ক্লাস যে টপিকটা নিয়ে সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। তো যাই হোক, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফয়সাল হোসাইন, ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছি সাইফুডসে দীর্ঘ 12 বছর হয়ে গেল, আর ক্লাস নিচ্ছি রংপুর ব্রাঞ্চে। তো চলুন শুরু করা যাক। তো কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা আসলে প্রথমে কতগুলো স্ট্রাকচার আমরা চিন্তা করি। ইটস লাইক আগে কি থাকলে পরে কি হবে, বা 3-4টা কঠিন কঠিন স্ট্রাকচার গুলো, এই যে সাবজেক্ট প্লাস অমুক প্লাস তমুক, এরকম প্লাস মাইনাস স্ট্রাকচার দেখতে দেখতে আমরা মোটামুটি বিরক্ত। বাট এটা আসলে কখনো আলোচনা করা হয় না যে ঠিক এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এগুলো নিয়ে আমাদের কখনো কোনো ক্লাসে তেমন কোনো কথাবার্তা বলা হয় না। এতে দেখা যায় আমরা শুধু কন্ডিশনাল সেন্টেন্স গুলো শিখি, কিন্তু সেটা দিয়ে যে ভালো ভালো বাক্য তৈরি করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং এ দেখানো যায়, বা ডেইলি কনভারসেশন ইউজ করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না বললেই চলে। তো আমরা আজকে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, আমরা শুরু করছি। আমাদের অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছেন। হ্যাঁ, আজকের টপিক হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। ওকে, আচ্ছা, ওয়েল, তো আমরা শুরু করছি শুরু থেকে, একদম জিরো লেভেল থেকে শুরু করছি। আমি প্রথমে বলেছি ক্লাসটা সবার জন্যই, যারা একদম জিরো লেভেলে আছি, আমরা কেবল ইংলিশ শিখতে চাচ্ছি বা স্পিকিং করতে যাচ্ছি তাদের জন্য। পাশাপাশি আমরা যারা বেশ ভালো পারি তারাও সেগুলোকে কিভাবে, মানে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ বা কম্পিটিটিভ এক্সাম গুলোতে আমরা কিভাবে ভালো করতে পারি সেটা নিয়ে সবকিছু মিলে আমরা আসলে ক্লাসটা চেষ্টা করবো ফ্রুটফুল করার। ওকে, সো আমরা প্রথমে খুব ইজি একটা জিনিস, যেমন আমি যাই। আমরা বাঙালি যারা ইংলিশ শিখি তারা কিন্তু সবাই মোটামুটি আমি যাই, আমি খাই, আমি স্কুলে যাই, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের ইংলিশ শেখা শুরু হয়, রাইট? ওকে ভিউয়ার্স, তো আমি যাই এটা ইংলিশ কি হচ্ছে তাহলে? আই গো। তো নর্মালি আমরা যখন ক্লাস নেই তখন নর্মালি আমি আসলে শুধু একজন কথা বলবে এমনটাই বিশ্বাসী না। আমি চাই আমার সাথে সবাই কথা বলুক, সবাই পার্টিসিপেট করুক। তো আমিও কথা বলি, আপনারাও কথা বলেন, আপনারাও আনসার দেন, আমিও আনসার দিই। তো এখানে তো সেভাবে সম্ভব হচ্ছে না। তো আমি এক্সপেক্ট করব যে আমি যখন প্রশ্নগুলো করছি বা আমি যখন বাক্যগুলো পড়ছি, আপনাদের কাজ হবে আমার সাথে সাথে একটু জোরে জোরে মুখ দিয়ে বলা। হ্যাঁ, সাইফুর স্যারের কথাটা বলে শুরু করতে চাই যে ওই সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখে। তো মুখ দিয়ে যদি আমরা না বলি তাহলে আসলে আপনি যত ইংলিশ শেখেন না কেন, ওই মুখ দিয়ে বলতে গেলে বারবার আপনি মানে ইনার্শিয়া বা জড়তার সম্মুখীন হবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ফ্লুয়েন্সি লেভেলটা আগের থেকে ডেভেলপ করবে না। আমরা একটু মুখ দিয়ে বলার চেষ্টা করি, আমি যাই। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি ইংলিশে? আই গো। আমি জানি আমরা এটা সবাই পারি, রাইট? তারপরেও বলতে হবে, কারণ আপনি যত বলবেন আপনার ফ্লুয়েন্সি লেভেলটা তত বাড়বে। ওকে, তাহলে আমি যাই এটা ইংলিশ হলো আই গো। একইভাবে আমি যদি বলি আমি পড়ি, তাহলে এটাকে ইংলিশে বলা যায় আই রিড। আর যদি বলা যায় সে আসে, তাহলে আমরা কি বলবো? হি কাম। না, হি কাম না, হি কামস, রাইট? হি কামস। নর্মালি এটা খুব ইজি একটা ব্যাপার, বাট আমি আমি দেখেছি লাস্ট 12 বছর ধরে ক্লাস নিতে নিতে অনেকবার দেখেছি যে আমরা সবচেয়ে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলতে যেটা বুঝাই আর কি, যেখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলসটা শিখি, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভাবের সাথে এই সেই যোগ করতে হয়, রাইট? বাট আমি পেয়েছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা রাইটিং এ বলেন, স্পিকিং এ বলেন, সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হলো এই রুলসটাই। তারা এস বা ইয়েসটা হি শির পরে দিতে চাইলেও অনেক জায়গায় তারা এটা দিতে চায় না, রাইট? তো যাই হোক, সে আসে, আমরা হি কাম বলবো না, বলবো হি কামস। তুমি দেখো, ইউ সি। তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি সিনেমা দেখো, ইউ ওয়াচ এ মুভি। তুমি দৌড়াও, ইউ রান।
সে অফিসে আসে, হি কামস টু অফিস, রাইট? তুমি বাইরে যাও, ইউ গো আউট। তুমি ক্লাসটি করো, ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে আমরা আরেকবার একটু বলে ফেলি, আমি যাই, এটা ইংলিশটা কি হবে ভিউয়ার্স? আই গো, রাইট? ওকে, তাহলে আমি পড়ি, আই রিড, সে আসে, হি কামস, তুমি দেখো, ইউ সি, তুমি ঘুমাও, ইউ স্লিপ। আমি আবারও বলেছি, আমার সাথে সাথে বললে ভালো হবে, রাইট? আরো ভালো হয় যদি একটু খাতা কলম নিয়ে বসা যায় সামনে, তাহলে বেটার হয়, কারণ কিছু কিছু ব্যাপার যেগুলো হয়তো লিখতে ইচ্ছা করবে, তো সেই জিনিসগুলোর সাথে সাথেই লিখে ফেললে ভালো হবে। তো তুমি সিনেমাটি দেখো, ইউ ওয়াচ মুভি, তুমি দৌড়াও, ইউ রান, সে অফিসে আসে, হি কামস টু অফিস, তুমি বাইরে যাও, ইউ গো আউট। তুমি ক্লাসটি করো, ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস। অনেকে হয়তো একটু অবাক হচ্ছে, কন্ডিশনাল মানে কতগুলো সেন্টেন্স থাকবে, বড় বড় বাক্য থাকবে, এরকম তো কিছুই নাই। সোজা সোজা বাক্য দিয়ে শুরু হলো, হ্যাঁ সোজা বাক্য দিয়ে শুরু হচ্ছে, বাট আমরা দেখি আস্তে আস্তে কোন দিকে যাই আমরা। ওকে, সো আমরা নেক্সট স্লাইড নিয়ে একটু কাজ করি। সে আসে, হি কামস। তাহলে সে আসে যদি হি কামস হয়, তাহলে সে আসবে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা অলমোস্ট সবাই জানি, রাইট? হি উইল কাম। আমি পরীক্ষায় পাশ করি, আই পাস দ্য এক্সাম। ওকে, আমি পরীক্ষায় পাশ করব, আই উইল পাস দ্য এক্সাম। তার মানে আমরা যখন ফিউচারে কোনো কিছু বলছি তখন আমরা উইল দিয়ে বলছি, রাইট? আমি শুনি, আই লিসেন, আমি শুনবো, আই উইল লিসেন। তুমি ধরো, ইউ ক্যাচ, তুমি ধরবে, ইউ উইল ক্যাচ। তুমি স্বপ্ন দেখো, ইউ ড্রিম, তুমি স্বপ্ন দেখবে, ইউ উইল ড্রিম। তো আমরা এতক্ষণ শুধু মানে ওই যে আমি যাই, আমি খাই, আমি ঘুমাই এরকম নিয়েই ছিলাম। এবার আমরা কিন্তু আবার সাথে একটু বলছি যে আমি আসবো, সে আসবে, আমি খাবো, সে শুনবে, আমি ধরবো, সে ধরবে, আমি দেখবো, সে দেখবে, লাইক দিস, রাইট? তো এগুলোতে আমরা কি করছি, একটা করে উইল যোগ করছি। যেমন সে আসবে, হি উইল কাম, আমি পরীক্ষায় পাশ করবো, আই উইল পাস দ্য এক্সাম, আমি শুনবো, আই উইল লিসেন, তুমি ধরবে, ইউ উইল ক্যাচ, তুমি স্বপ্ন দেখবে, ইউ উইল ড্রিম। আমরা একটু দেখি, তুমি শিখো, এটাকে ইংলিশে কি বলা যায়? ইউ লার্ন, রাইট? তুমি শিখবে, খুব সিম্পল, ইউ উইল লার্ন। তুমি বাস ধরো, বাসটি ধরো, রাইট? ইউ ক্যাচ দ্য বাস, তুমি বাসটি ধরবে, ইউ উইল ক্যাচ দ্য বাস। সে বেতন পায়, হি গেটস হিজ স্যালারি, সে বেতন পাবে, হি উইল গেট হিজ স্যালারি। তুমি পারফিউম দাও, ইউ ওয়্যার পারফিউম। এখানে অনেকে একটু কনফিউশন থাকতে পারে, আমরা পারফিউমের সাথে ওয়্যার ইউজ করবো কি? হ্যাঁ অবশ্যই আমরা ওয়্যারটাই ইউজ করবো, এবং ওয়্যারটাই পারফিউমের জন্য পারফেক্ট। নর্মালি আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আমি পারফিউম দিই বা সে পারফিউম দেয়, এটাকে ইংলিশে বলতে গেলে কি বলা যায়? তো নর্মালি আমরা পারফিউমের সাথে কি ব্যবহার করবো? ওয়্যার। তাহলে তুমি পারফিউম দাও, ইউ ওয়্যার পারফিউম, তুমি পারফিউম দেবে, ইউ উইল ওয়্যার পারফিউম। তুমি অনেক কিছু শেখো, ইউ লার্ন মেনি থিংস, তুমি অনেক কিছু শিখবে, ইউ উইল লার্ন মেনি থিংস। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে উইল দিয়ে কথা বলা যায়, খুব সিম্পল। তো যদি, যদি ইংলিশটা তো আমরা সবাই জানি, তাই না? মনে আছে তো? যদি ইংলিশ কি জানো? ইফ। ইফ মানে হলো যদি। তো যদি ইংলিশ যদি ইফ হয়, সেক্ষেত্রে আমরা দেখি এই যে এতক্ষণ যে বাক্যগুলো শিখলাম সেটা দিয়ে কিভাবে কিছু সেন্টেন্স তৈরি করা যায়, রাইট? ওকে, আচ্ছা, এবার আমরা যদি একটা বাক্য বলি যে যদি আমি যাই তাহলে সে আসবে, যদি আমি যাই তাহলে সে আসবে। তাহলে আমরা এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম যে আমি যাই, এটাকে ইংলিশে যেন কি বলে? আই গো, রাইট? তাহলে আমি যাই এটাকে বলা হচ্ছে আই গো, আর সে আসবে, হি উইল কাম। ওকে, সো আমি যাই এটাকে বলা হচ্ছে আই গো, আর সে আসবে, হি উইল কাম। তাহলে আমরা কিন্তু এই দুটোই শিখে আসলাম যে আমি যাই, আই গো, সে আসবে, হি উইল কাম। তাহলে এখন আমরা জাস্ট একটু সিম্পলি দুটো বাক্যকে এক করে দিচ্ছি। যদি আমি যাই তাহলে সে আসবে, যদি আমি যাই তাহলে সে আসবে। তাহলে যদি ইংলিশ হলো ইফ, আর আমি যাই এটা তো জানি আই গো, আর সে আসবে, হি উইল কাম। তো সেক্ষেত্রে এক্ষেত্রে একটা ভুল হয় আমাদের মাঝে মাঝে, সেটা হলো তাহলে দেখে আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করি, দেন দিয়ে দিই। তো এই দেনটা দেওয়া যাবে না তা বলবো না, আসলে ইংলিশে বা ল্যাঙ্গুয়েজে যাবে না বলে কিছুই নেই, অনেক কিছুই যায়, অনেক কিছুই যায়নি, ডিপেন্ডস, রাইট? তো আমরা নর্মালি এখানে দেন দিব না। তাহলে যদি আমি যাই, ইফ আই গো, জাস্ট তাহলে জায়গায় আমরা একটা কমা দিয়ে দিব। কি দিয়ে দিব আমরা? একটা কমা। তাহলে হি উইল কাম, সে আসবে। তাহলে ইফ আই গো, হি উইল কাম। যদি আমি যাই তাহলে সে আসবে। তাহলে জাস্ট এই যে আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট শিখলাম, আমি যাই, তারপর আমরা ফিউচারে কিছু বাক্য শিখলাম, সে আসবে, এই দুটোকে এক করে দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য পেলাম যে যদি আমি যাই তাহলে সে আসবে, ইফ আই গো, হি উইল কাম। এবং শুধু মাঝখানে একটা কি দিয়েছি আমরা? কমা দিয়েছি, রাইট? ওকে,
একইভাবে যদি আমরা পরের বাক্যটা দেখি, যদি আমি পড়ি তাহলে আমি পাস করব, যদি আমি পড়ি তাহলে আমি পাস করব। তাহলে একইভাবে আমি যদি বলি যে আমি পড়ি, তাহলে আমি পড়ি এটাকে আমরা বলতে পারি যে অফকোর্স আই রিড। আর যদি বলি যে আমি পাস করব, আমরা তো একটু আগে শিখে আসছি সব, যে আই উইল পাস। তাহলে আবার দুটো বাক্যকে এক করে দিলাম। আর আমরা তো জানি সামনে যদি থাকে মাঝখানে একটা কি দিতে হবে, সিম্পল একটা কমা দিব আমরা, রাইট? ওকে, তাহলে আমরা যদি পুরোটা একসাথে বলতে চাই, যদি আমি পড়ি তাহলে আমি পাস করব, ইফ আই রিড কমা আই উইল পাস। আর কমা না দিলে কিন্তু কোনো ক্ষমা হবে না, সুতরাং কমা দিতেই হবে, রাইট? আমরা অবশ্যই একটা কমা যোগ করব। ওকে, সো এটাকে আমরা যদি এভাবে বলি যে যদি আমি পড়ি তাহলে আমি পাস করব, ইফ আই রিড আই উইল পাস, ইফ আই রিড আই উইল পাস। তাহলে আমরা মাঝখানে যে দেন বা বিভিন্ন কিছু দেওয়ার চিন্তা করতাম, একদম দেওয়া যাবে না, জাস্ট সিম্পলি ইফ আই রিড আই উইল পাস। খুব সিম্পল। ওকে, সো যাই হোক, আমরা এরকম কিছু বাক্য এখন আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, যদি আমি যাই তাহলে সে আসবে, ইফ আই গো হি উইল কাম। আমার সাথে সাথে একটু আমরা যারা ক্লাস করছি তারা যদি একটু বলি তাহলে সুবিধা হবে, সবাই একসাথে শিখতে পারবো আমরা। যদি আমি পড়ি তাহলে আমি পরীক্ষায় পাশ করব, ইফ আই স্টাডি আই উইল পাস দ্য এক্সাম। যদি সে আসে তাহলে আমি শুনবো, ইফ হি কামস আই উইল লিসেন। যদি তুমি দেখো তাহলে তুমি ধরবে, ইফ ইউ সি ইউ উইল ক্যাচ। যদি তুমি ঘুমাও তাহলে তুমি স্বপ্ন দেখবে, ইফ ইউ স্লিপ ইউ উইল ড্রিম। তাহলে আমরা এভাবে কিন্তু বাক্যগুলো বলতে পারি। জাস্ট আমি যাই এটাকে ইংলিশ করে দিলেই হয়ে গেল, সে আসবে এটাকে ইংলিশ করে দিলেই হয়ে গেল, শুরুতে একটা ইফ, মাঝখানে একটা কমা। ওকে, সো আরো কিছু বাক্য আমরা একটু প্র্যাকটিসের জন্য সবাই একটু বলে ফেলি। যদি তুমি সিনেমা দেখো তাহলে শিখবে। তো তুমি সিনেমা দেখো, আমরা তো জানি এটা ইংলিশ হলো ইউ ওয়াচ আ মুভি। আর তাহলে শিখবে, তো তুমি শিখবে ধরে নিলাম আমরা, তাহলে ইউ উইল লার্ন। তাহলে যদি তুমি সিনেমা দেখো তাহলে তুমি শিখবে, তাহলে ইফ ইউ ওয়াচ এ মুভি ইউ উইল লার্ন। একইভাবে যদি তুমি দৌড়াও তাহলে তুমি বাস ধরবে, ইফ ইউ রান ইউ উইল ক্যাচ দ্য বাস। তাহলে আমরা বারবার দেখছি প্রথম অংশটা প্রেজেন্টেই থাকছে, পরের অংশটা কিন্তু আমরা উইল দিয়ে বলছি। কি দিয়ে বলছি আমরা? উইল। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে, জিদান আদনান, স্যার দেন দিলে কি ভুল হবে? একটু প্রশ্নটাও একটু দরকার ছিল। দেন দিলে ভুল হবে না, বাট আমরা দেন দিব না। হ্যাঁ, বেসিকলি বা প্রাইমারিলি যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো কথা বলি তাহলে সেখানে দেন দেওয়া হয় না। আসলে আপনি যখন অনেক পড়াশোনা করবেন, আরো জানবেন, তখন আপনি দেখবেন হ্যাঁ দেন দিয়েও কিছু বাক্য লেখা যায়, বাট আমরা সেগুলোকে এখন বলবো না। আমরা জানি আমাদের লাইভে যারা আছেন তারা আমরা অনেকেই কন্ডিশনাল ভালো জানি, তো সবার জন্য আসলে বলবো না যে দেন দিব না, বাট আমরা দেন না দেওয়াটাই বেটার হবে। আর আমাদের দেশে যে পরীক্ষাগুলো হয় এবং সেই পরীক্ষাগুলোতে যে কন্ডিশনাল গুলো আসে, আমরা ম্যাক্সিমাম গুলোতেই দেখি দেন থাকে না। সুতরাং দেন ছাড়াটাই আমরা শিখবো, এবং দেন না দিয়ে মানে বলাটা বা লেখাটাই বেটার হবে আমাদের। আর দেন দিলে তখন মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা আপাতত শিখে ফেলি। তাহলে যদি তুমি সিনেমা দেখো তাহলে শিখবে, ইফ ইউ ওয়াচ এ মুভি ইউ উইল লার্ন। যদি তুমি দৌড়াও তাহলে তুমি বাস ধরবে, ইফ ইউ রান ইউ উইল ক্যাচ দ্য বাস। ওকে, আমরা যদি দেখি, হ্যাঁ যদি সে অফিসে আসে তাহলে সে বেতন পাবে। আমরা জানি এখন অনেক প্রবলেম হচ্ছে, গার্মেন্টস এর যারা মালিক তারা অনেকটা এরকম কথাই বলছে, রাইট? ইফ হি কামস টু অফিস হি উইল গেট হিজ স্যালারি, ইফ হি কামস টু অফিস হি উইল গেট হিজ স্যালারি। জি হ্যাঁ, কমা দিতে হবে। আব্দুল্লাহ আল ফাহিম বলছেন কমা দিতে হবে, অবশ্যই কমা তো দিতেই হবে, আর কমা দিলে আর দেন লাগছে না, রাইট? যদি তুমি বাইরে যাও তাহলে তুমি পারফিউম দেবে। খুব সিম্পল। তাহলে আমরা যদি এটা বলি, ইফ ইউ গো আউট ইউ উইল ওয়্যার পারফিউম, ইফ ইউ গো আউট ইউ উইল ওয়্যার পারফিউম। যদি তুমি ক্লাসটি করো তাহলে তুমি অনেক কিছু শিখবে। একইভাবে তুমি ক্লাস করো, ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, তুমি অনেক কিছু শিখবে, ইউ উইল লার্ন মেনি থিংস। তাহলে একসাথে বলা যায়, ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইউ উইল লার্ন মেনি থিংস।
ওকে, আচ্ছা, একজন বলেছেন নওশাদ আহমেদ স্যার, ইউ উইল লার্ন ইফ ইউ ওয়াচ মুভি। এটা কি ভুল হবে? অবশ্যই ভুল হবে না, আমরা এটাও আসবে, আমাদের একটু পরে আসবে, পরের স্লাইডগুলোতে আসবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে একটু যাবো এখন। আমরা এতক্ষণ ধরে যে বাক্যগুলো বললাম, সেই বাক্যগুলোকে আসলে একটা নাম দেয়া যায়। একটা নাম দিব না, এটা কেমন দেখা যায়, রাইট? নাম তো দেওয়া উচিত। তো এই নামটাই হলো ফ্রেজ কন্ডিশনাল। তো আমরা আজকে শুরুতে বলেছিলাম, ক্লাসের শুরুতে আমরা আজকে কি নিয়ে যেন আলোচনা করছিলাম? কন্ডিশনাল সেন্টেন্সেস, রাইট? তো বেশ কিছু কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, তার মধ্যে একটা হলো ফ্রেজ কন্ডিশনাল। তো আমরা এখন দেখছি যে কিভাবে ফ্রেজ কন্ডিশনাল লিখতে হয় বা বলতে হয়, রাইট? ওকে, আমরা দেখেছি যে প্রথম দিকে একটা প্রেজেন্ট থাকে এবং তারপরে উইল থাকে, মাঝখানে একটা কমা থাকে, এবং শুরুতে কিন্তু বাক্যটা শুরু হচ্ছে কি দিয়ে? ইফ দিয়ে, অর্থাৎ কন্ডিশন দিয়ে বাক্য শুরু হচ্ছে, রাইট? তাহলে ফার্স্ট কন্ডিশনালটা আমার সাথে একটু একসাথে বলি আমরা, যে প্রথমে থাকছে কি? ইফ, তারপরে থাকছে প্রেজেন্ট, লাইক আই গো, ইউ সি, দে কাম, ইউ নো। তারপরে থাকছে একটা কমা, এবং তারপরে থাকছে একটা জাস্ট সিম্পল একটা উইল। আর উইলের পরে তো ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। স্যার, কমা না দিলে কি ভুল হবে? মারুফ আহমেদ, যেহেতু কমা দেওয়া আছে তাহলে না দিলে অবশ্যই ভুল হবে। এটা খুব কমন একটা ব্যাপার, রাইট? ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেগুলো ছিল ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল তো শিখলাম আমরা। তো ফার্স্ট কন্ডিশনাল আমরা এটাও শিখলাম, প্রথমে থাকছে ইফ, আর তারপর থাকছে প্রেজেন্ট, তারপর থাকছে উইল। তো হাউ অ্যাবাউট টেকিং এ টেস্ট? চলুন আমরা একটা টেস্ট দিই, আর সেই ফাঁকে একটু ব্রেকও হয়ে যাক। সো টেস্ট ইজ হিয়ার ফর ইউ। আমরা দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সো যেহেতু আমরা সবাই লাইভে আসছি, আর লাইভে তো একসাথে কথা বলার কোনো অপশন নেই, তো আপনাদের সাথে কমিউনিকেট করার একটাই ওয়ে, সেটা হলো কমেন্টস। সো আমরা একটু কোয়েশ্চেন দুটো সলভ করার চেষ্টা করি। আমরা এতক্ষণ যা শিখলাম, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেখান থেকেই কোয়েশ্চেন দুটো দেওয়া হয়েছে। তো আমরা একটু কোয়েশ্চেন গুলো সলভ করবো এবং আমরা একটু আনসার গুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই। যেমন একের আনসার কি হতে পারে, দুইয়ের আনসার কি হতে পারে। এক নম্বর প্রশ্নটা যদি একটু পড়া যায়, ইফ হি ওয়ার্কস হার্ড, হি ড্যাশ ইন লাইফ। ইফ হি ওয়ার্কস হার্ড, হি ড্যাশ ইন লাইফ। এখানে আনসার এতে দেওয়া আছে উইল সাকসিড, বি তে দেওয়া আছে উড সাকসিড, সি তে দেওয়া আছে সাকসিডেড, ডি তে দেওয়া আছে সাকসিডিং। সো আমরা আনসার গুলো একটু কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দিই সবাই, আমরা যারা অনলাইনে আছি, লাইভে আছি যারা আমরা, রাইট? তাহলে ইফ ইউ ওয়ান্টস, দুই নম্বর কোশ্চেনটা, ইউ ড্যাশ দ্য পিয়ানো, রাইট? দ্য পিয়ানো, হ্যাঁ, শুধু পিয়ানো হয় না, দ্য পিয়ানো, রাইট? হ্যাঁ, তো এখানে শূন্যস্থানে কি হচ্ছে? এ নাম্বার দেওয়া হচ্ছে প্লে, বি নাম্বার দেওয়া হচ্ছে প্লেইং, সি নাম্বার দেওয়া হচ্ছে উইল প্লে, ডি নাম্বার দেওয়া হচ্ছে প্লেট। ওকে, আমরা দেখতে পাচ্ছি আনসার করছে আবুল কালাম আজাদ ভাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনি লিখেছেন উইল সাকসিড, অনেকে লিখছে উইল সাকসেস, রাইট? আমরা এখনো ভুল করছি, মাঝে মাঝে ভুল করাই ভালো, ভুল করলেই আমরা শিখতে পারবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি জুলফিকার আলী ভাই, হ্যাঁ, এ সি, রাইট? আমরা আনসার দিচ্ছি সবাই। আমি আরো আনসার আশা করছি, আমরা আনসার দিলে আরো শেখা আমাদের জন্য সহজ হবে, রাইট? আমরা অনেক কষ্ট করে আনসার গুলো করছি। আমাদের সারা দেশে নেট বা ইন্টারনেটের কানেকশন খুব স্লো, ইভেন আমার নিজের কানেকশনটাও আজকে অনেক স্লো, আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল। You will know the reason behind this. তো আমরা একটু চেষ্টা করি আনসার গুলো দেওয়ার, রাইট? তো আমরা যে প্রশ্নগুলো লিখেছি এখানে, এক নম্বর প্রশ্ন বা দুই নম্বর, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ফার্স্ট কন্ডিশনের সাথে রিলেটেড। তো ফার্স্ট কন্ডিশনের সাথে যেহেতু প্রশ্নগুলো রিলেটেড, আমরা জানি যে প্রথমে থাকছে ইফ, তারপর থাকছে প্রেজেন্ট, তারপর থাকছে উইল। আর উইলের পরে তো ভার্বের বেস ফর্ম হয়। তো এক নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে হি ওয়ার্কস হার্ড, রাইট? ওকে, সো আমরা যদি বলি যে হি ওয়ার্কস হার্ড, এই অংশটা কিন্তু একটা প্রেজেন্ট, রাইট? ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে তাহলে কমার পরে যেন কি হয়? উইল হয়। উইলের পর ভার্বের ফর্ম হবে বেস ফর্ম। তাহলে আমরা আনসার কি উইল করবো, রাইট? উইল, তাহলে একটা আছে আনসার, উইল মিনস আনসার হচ্ছে এ। আমরা কিন্তু অনেকেই ভুল করে লিখছি উইল সাকসেস, হ্যাঁ, উইল সাকসেস হয় না, উইল সাকসিড। তাহলে আমরা একটু একসাথে বলি সবাই, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসিড ইন লাইফ, তাহলে সে জীবনে কি হবে? সফল হবে, রাইট? ওকে, তো দুই নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। দুই নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে যে ইফ হি ওয়ান্টস, আবার আমরা ইফ এর পরে কিন্তু হি ওয়ান্টস পেয়েছি। আমরা জানি হি ওয়ান্টস, এই যে এস বা ইয়ে যেটা যোগ হচ্ছে, এটা কিন্তু শুধু প্রেজেন্টই হয়। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে তাহলে কমার পরে কিন্তু একটা উইল লাগবে, রাইট?
তাহলে এখানে আনসার প্লেটা হচ্ছে না, আনসার প্লেইংটা হচ্ছে না, আনসার হচ্ছে সি নাম্বারটা, দ্যাট ইজ উইল প্লে। সো আমরা আনসার পাচ্ছি, একের আনসার পাচ্ছি এই, এবং আমরা দুইয়ের যেটা আনসার সেটা পাচ্ছি সি। তাহলে একের আনসার হলো এই এবং দুইয়ের আনসার হলো সি। সো একের আনসার হচ্ছে এই, দুইয়ের আনসার হলো সি। আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল সবগুলোই ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা এখন নেক্সটে যাই, দেখি কি লেখা আছে। হোয়াট নেক্সট? সো অনেকক্ষণ প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছিল, অনেকক্ষণ ফিউচার নিয়ে কথা হচ্ছিল, এবার একটু পাস্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমি যাই, এটাকে যেন আমরা ইংলিশে কি বলি সবাই? আমি যাই, রাইট? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ইংলিশে বলি আই গো। তো আমি যখন বলবো যে আমি গিয়েছিলাম, তখন কিন্তু এটাকে ইংলিশে আমরা বলছি আই ওয়েন্ট। কি বলছি আমরা এটাকে? আই ওয়েন্ট। তাহলে আমরা এটাকে বলছি আই ওয়েন্ট। আর আমরা একটু এক কাজ করতে পারি, আমরা যারা আছি লাইভে, আমরা একটু পারলে শেয়ার দিতে পারি। শেয়ার দিলে আমাদের সাথে আর যারা আছে তাদেরও দেখতে সহজ হবে, রাইট? ওকে, ওকে। আমরা চাইলে এটা শেয়ার দিতে পারি। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমি গিয়েছিলাম, তো এটা আমরা প্রথমে বলেছিলাম যে আমি যাই। আমি যাই আমরা বলেছিলাম যে আই গো। তাহলে আমি গিয়েছিলাম, এটা হচ্ছে আই ওয়েন্ট। একইভাবে আমি যদি বলি যে আমি পড়েছিলাম, আই রেড। সে এসেছিল, হি কেম। তুমি দেখেছিলে, ইউ স। তুমি ঘুমিয়েছিলে, ইউ স্লেপ্ট। তুমি সিনেমা দেখেছিলে, ইউ ওয়াচড মুভি। হ্যাঁ, স্বপ্নিল, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইজ ফ্রম তারাগঞ্জ, রাইট? হ্যাঁ, আমাদের মোটামুটি অনেক স্টুডেন্টস তো দেখতে পাচ্ছি আমরা, রাইট? তুমি দৌড়িয়েছিলে, ইউ র্যান। সে অফিসে এসেছিল, হি কেম টু অফিস। তুমি বাইরে গিয়েছিলে, ইউ ওয়েন্ট আউট। আমি ক্লাস তুমি ক্লাসটি করেছিলে, ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তো নর্মালি আমরা কিন্তু এতক্ষণ শুধু প্রেজেন্ট নিয়েছিলাম, এবার আমরা একটু পাস্টের দিকে যাচ্ছি। আর যদি জিনিস তো আমরা সবাই জানি, সেটা কি ছিল? ইফ, রাইট? আমরা এখন দেখি পাস্ট দিয়ে এই যে আমরা যা শিখলাম, আই ওয়েন্ট, আই রেড, হি কেম, ইউ স, ইউ স্লেপ্ট, এই জাতীয় বাক্যগুলো দিয়ে কন্ডিশনে কোনো বাক্য বলা যায় বা লেখা যায় কিনা, রাইট? ওকে, যেমন আমরা যদি বলি যে আমি গিয়েছিলাম, রাইট? তাহলে আমি যদি বলি আমি গিয়েছিলাম, এটাকে ইংলিশে কিন্তু আমরা বলছি আই ওয়েন্ট। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আচ্ছা, তাহলে এটা আমরা যদি বলি যে ইফ আই ওয়েন্ট, তখন মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। মিনিং চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায় ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম। যদি আমি যেতাম, ওকে। হি উড কাম। এখন কিন্তু এ পাশে ছিল, প্রেজেন্ট ছিল, এ পাশে কিন্তু উইল ছিল। এবার এ পাশেও পাস্ট হয়ে গেল, এ পাশে আমরা উড উড করে দিলাম, রাইট? তাহলে আমরা একটু একসাথে বলে ফেলি, ইফ আই ওয়েন্ট, হি উড কাম। ইফ আই ওয়েন্ট, হি উড কাম। যদি আমি যেতাম, তাহলে সে আসতো। বরাবর আগের মতোই আমরা শুরুতে ইফ দিচ্ছি, আর মাঝখানে তাহলে কোনো ইংলিশ দিচ্ছি না, জাস্ট একটা কমা দিলেই হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ইফ আই ওয়েন্ট, হি উড কাম। ইফ আই ওয়েন্ট, হি উড কাম। ওকে, তাহলে এবার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ ছিল যদি আমি যাই তাহলে সে আসবে, এবার মিনিং চেঞ্জ হয়ে হয়ে গেল যদি আমি যেতাম তাহলে সে আসতো। যদি আমি যেতাম তাহলে সে আসতো। ইফ আই ওয়েন্ট, হি উড কাম। তাহলে একই বাক্য আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি একইভাবে। ইফ আই রেড, তাহলে যদি আমি পড়ি তার বলতে পারছি না, যদি আমি পড়তাম, রাইট? যদি আমি পড়তাম, আই উড পাস, তাহলে আমি পাস করতাম। ইফ আই রেড, আই উড পাস। যদি আমি পড়তাম তাহলে আমি পাস করতাম। তাহলে এবার কিন্তু মিনিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি যেতাম তাহলে সে আসতো, যদি আমি পড়তাম তাহলে আমি পাস করতাম। দ্যাট মিনস এতক্ষণ ছিল যদি আমি পড়ি তাহলে আমি পাস করবো, এবার হলো যদি আমি পড়তাম তাহলে আমি পাস করতাম। তাহলে এই বাক্যগুলোকে আমি ইংলিশে বলছি ইফ আই রেড, আই উড পাস। ইফ আই রেড, আই উড পাস। ওকে, তো আরো কিছু উদাহরণ দেখা যাক। এরকম কিছু উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করি। আমার মনে হয় আমরা যারা ভিউয়ার্সরা যারা আছি লাইভে, আমরা সবাই একটু একসাথে মুখে বলি, আর বললে আমাদের জন্য প্র্যাকটিস করাটা আরো সহজ হয়ে যাবে।
If I went, he would come. যদি আমি যেতাম তাহলে সে আসতো। If I studied, I would pass the exam. যদি আমি পড়তাম তাহলে আমি পরীক্ষায় পাশ করতাম। If he came, I would listen. যদি সে আসতো তাহলে আমি শুনতাম। একইভাবে if you saw, you would catch. যদি তুমি দেখতে তাহলে তুমি ধরতে। দ্যাট মিনস আমরা কিন্তু এবার এই পাশেও পাস্ট রাখছি, এই পাশেও কিন্তু আমরা উড দিয়ে বলছি, রাইট? তাহলে এখানে যখন প্রেজেন্ট ছিল তখন এই পাশে আমরা উইল নিয়েছিলাম, আর এখানে যখন পাস্ট আসছে তখন এই পাশে আমরা উড নিচ্ছি। বাদ বাকি কিন্তু পুরো ব্যাপারটাই সেম। অর্থাৎ এই পাশে ইফ থাকছে, এই পাশে মাঝখানে দুটো ক্লোজের মাঝখানে দুটো একটা কমা থাকছে, রাইট? আর বাংলায় যেটা হয়ে যাচ্ছে তাহলে ইফ ইউ স্লেপ্ট ইউ উড ড্রিম। যদি তুমি ঘুমাতে তাহলে তুমি স্বপ্ন দেখতে। আমরা আরো কিছু উদাহরণ নিচ্ছি। ইফ ইউ ওয়াচড আ মুভি, যদি তুমি সিনেমা দেখতে, ইউ উড লার্ন, তাহলে তুমি শিখতে। ইফ ইউ র্যান, যদি তুমি দৌড়াতে, ইউ উড ক্যাচ দ্য বাস, তাহলে তুমি বাস ধরতে। আমরা দেখতে পাচ্ছি এই পাশেও পাস্ট আর এই পাশে উড, আর উডের পরে সবসময় আমরা ভার্বটাকে সিম্পলি রাখছি। ইফ হি কেম টু অফিস, যদি যদি সে অফিসে আসতো, হি উড গেট হিজ স্যালারি, তাহলে সে স্যালারি বা বেতন পেত। একইভাবে ইফ ইউ ওয়েন্ট আউট, যদি তুমি বাইরে যেতে, ইউ উড ওয়্যার পারফিউম, তাহলে তুমি পারফিউম দিতে। ইফ ইউ ওয়েন্ট আউট, ইউ উড ওয়্যার পারফিউম, যদি তুমি বাইরে যেতে তাহলে তুমি পারফিউম দিতে। তাহলে আমরা বারবার দেখছি যে এই যে বাক্যগুলো আমরা এখন পড়ছি প্রত্যেকটা বাক্যেই কিন্তু পাস্ট থাকছে, রাইট? ওয়াচ না হয় ওয়াচড, রান না হয় র্যান, কাম না হয় কেম, গো না হয় ওয়েন্ট, আর এ পাশে থাকছে প্রত্যেকটা জায়গায় আগের মতো করে। তাহলে আমরা আগে থেকে একটা চেঞ্জ পাচ্ছি। আগে ছিল ওয়াচ, এখন আসছে ওয়াচড, আগে ছিল রান, এখন আসছে র্যান, আগে ছিল কাম, এখন আসছে কেম, আর আগে ছিল গো, এখন আসছে ওয়েন্ট। একইভাবে এই পাশেও কিন্তু তাই, আগে উইল ছিল এখন উড আসছে, আগে উইল ছিল এখন উড আসছে। আমরা এই পাশেও সব জায়গায় কি পাচ্ছি? উড পাচ্ছি, রাইট? ওকে, হ্যাঁ। আমার নওশাদ আহমেদ বলছে, স্যার এখনো কি দেনের ব্যবহার করা যাবে? না, আমরা এখনো দেনের ব্যবহার করছি না, যেহেতু দেন থাকছে না তার মানে দেনের ব্যবহার করা যাচ্ছে না, রাইট? ইটস ভেরি সিম্পল। ইফ ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইউ উড লার্ন মেনি থিংস, যদি তুমি ক্লাসটি করতে তাহলে তুমি অনেক কিছু শিখতে, রাইট? ওকে, তাহলে এই পাশেও পাস থাকছে, এই পাশে উড। তাহলে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম এটার নাম হলো সেকেন্ড কন্ডিশনাল। কি নাম? সেকেন্ড কন্ডিশনাল। তার মানে আমরা প্রথমে ক্লাসের শুরুতে যেটা শিখলাম সেটাকে বলছি ফার্স্ট কন্ডিশনাল, যেটাতে প্রথমে ছিল প্রেজেন্ট, পরে হয়ে গেল উইল, আর এখন আমরা যেটা শিখছি সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল, যেটাতে প্রথমে থাকছে ইফ এর পরে পাস্ট, আর একটা কমা, কমার পরে আমরা দিচ্ছি উড। তো আমরা এখন দেখবো যে সেকেন্ড কন্ডিশনাল দিয়ে আমরা একটা টেস্ট দিব এবং টেস্টের আনসার গুলো কি হচ্ছে। শর্ট টেস্ট ফর ইউ। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আগের মতোই, রাইট? হ্যাঁ, সাইফুল মাজি, ইয়েস। সো আমরা কোয়েশ্চেন দুটো একটু আনসার করার চেষ্টা করবো সবাই আগেরটার মতোই। প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ছি। ইফ ইউ ওয়ার্কস হার্ড হি ড্যাশ ইন লাইফ। এখানে আনসার এ নাম্বার দেওয়া আছে উইল সাকসিড, বি নাম্বার দেওয়া আছে উড সাকসিড, 3 নাম্বার দেওয়া আছে সাকসিডেড, 4 নাম্বার দেওয়া আছে সাকসিডিং। একইভাবে দুইয়ে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ওয়ান্টেড ইউ ড্যাশ দ্য পিয়ানো, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে, এ নাম্বারে প্লে, বি নাম্বারে প্লেইং, সি নাম্বারে থাকছে উইল প্লে, ডি নাম্বারে থাকছে উড প্লে। হ্যাঁ, নুরুল ইসলাম, nice to see you, sir. I'm your ex-student from Rampur branch and I'm in Dhaka University. Okay. Yes, রিমা ইসলাম, বাদল বণিক। আমি আপনাদের সব আনসার গুলো দেখতে পাচ্ছি। আমরা একটু সব আনসার গুলো দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা একটু আগেই শিখে আসছি সেকেন্ড কন্ডিশনাল। আগে আমরা ইফের পরে পাচ্ছি পাস্ট আর তারপরে পাচ্ছি উড, রাইট? জি, আমরা একটু আনসার গুলো একটু দেখি আর সেই ফাঁকে আমি কিছু কমেন্টস দেখছি, রাইট?
ওকে, আমরা আনসারগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দিই। আমরা যারা আছি, লাইভে আছি, তারা একটু আনসারগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই। ওকে, আমরা আনসার দুটো একটু কমেন্ট করি সবাই। ওকে, আমরা যেখানে ছিলাম, ওকে, 1 নম্বর কোশ্চেনটাতে আমরা প্রথমে একটু কাজ করি, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তো আমরা যদি একটু খেয়াল করি সবাই, এখানে ওয়ার্কটা কিন্তু ছিল পাস্টে, রাইট? আর আমরা এখনই শিখলাম সেকেন্ড কন্ডিশনালের যে রুলসটা ছিল, যে একদিকে যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা আরেকদিকে কি দেব, আমরা আরেকদিকে কিন্তু উড দিয়ে দেবো, রাইট? হ্যাঁ, আমরা অনেকে আনসার পাচ্ছি। হ্যাঁ, নিলয়, রাইট, আয়েশা সিদ্দিকা, স্বর্ণার, সাজ্জাদুর রহমান, রাইট, আমরা সবাই একটু আনসার করি, রাইট। তাহলে একদিকে যদি পাস্ট হয় আমরা কিন্তু আরেকদিকে একটা আনসার করতে পারি উড দিয়ে, তাহলে আমরা এখানে আনসার করবো অবশ্যই বি নাম্বারটা। দ্যাট মিনস ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড সাকসিড ইন লাইফ, তাহলে সে জীবনে সফল হতো। কি নাম্বারটা, হি ওয়ান্টেডটাও কিন্তু ছিল পাস্টে, আর তাহলে ইউ এটার পরে একটা উড চলে আসছে, তাহলে আমরা এখানে 2 নম্বর কোশ্চেনে আমরা আনসার পাচ্ছি উড প্লে। তাহলে ইফ হি ওয়ান্টেড, হ্যাঁ, যদি সে চেত, ইউ উড প্লে দ্য পিয়ানো, তাহলে তুমি পিয়ানোটি বাজাতে। তাহলে আমরা বলতে পারছি একের আনসার হলো বি আর দুয়ের আনসার হলো ডি। তাহলে একের আনসার থাকছে বি এবং দুয়ের আনসার থাকছে ডি। আমি কিন্তু প্রথমে বলেছি যে আজকে ক্লাসটা শুধু স্পিকিং এর জন্যই না, আমরা কম্পিটিটিভ এক্সাম গুলোতে পার্টিসিপেট করছি তাদের জন্য, আমরা যারা বিসিএস আইএলটিএস বিভিন্ন পরীক্ষা যারা দিচ্ছি, এখন সবার জন্য আজকে ক্লাসটা। ওকে, তো আমরা এখন এখন যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল সেকেন্ড কন্ডিশন। আমরা বুঝতেই পারছি এবার আমরা কি নিয়ে আলোচনা করব, এবং সেটা অবশ্যই হ্যাড। ওকে, ওকে, তো হ্যাড নিয়ে কাজ শুরু করার আগে আমরা কিছু বাক্য ট্রাই করি হ্যাড দিয়ে বলার। যেমন আমি গিয়েছিলাম, এটা ইংলিশ আমরা কি শিখলাম, আই ওয়েন্ট। আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তো এই আই ওয়েন্ট এই বাক্যটাতে যদি আমরা হ্যাড যোগ করি তাহলে এটা কি বলা যায়, আই হ্যাড গন। আমি কিন্তু বলছি না যে আমি গিয়েছিলাম, এটাকে ইংলিশে বলা হচ্ছে আই হ্যাড গন, আমি জাস্ট সিম্পলি আই ওয়েন্ট এর সাথে হ্যাড যোগ করছি। হ্যাড যোগ করলে কিন্তু গোটার ওয়েন্ট, ওয়েন্ট আর ওয়েন্ট থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে, গন হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এটা ঠিক আছে। আর আই ওয়েন্ট এটার সাথে যদি আমরা হ্যাড যোগ করি তাহলে আমরা এটা পাচ্ছি আই হ্যাড গন। তার মানে আই হ্যাড ওয়েন্টটা হচ্ছে না, আই হ্যাড গন। একইভাবে আমি পড়েছিলাম, আই রেড, আর এটার সাথে যদি আমরা হ্যাড যোগ করি তাহলে হচ্ছে আই হ্যাড রেড। সে এসেছিল, হি কেম, আর এটার সাথে আমরা যদি হ্যাড যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে হি হ্যাড কাম। তুমি দেখেছিলে, ইউ স, এটার সাথে আমরা যদি হ্যাড যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ হ্যাড সিন। একইভাবে তুমি ঘুমিয়েছিলে, ইউ স্লেপ্ট, এটার সাথে যদি আমরা হ্যাড যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ হ্যাড স্লেপ্ট। তো তুমি সিনেমা দেখেছিলে, ইউ ওয়াচড আ মুভি, এটা যদি আমরা হ্যাড দিয়ে বলি ইউ হ্যাড ওয়াচড আ মুভি। তুমি দৌড়িয়েছিলে, ইউ র্যান, এটাই যদি আমরা হ্যাড দিয়ে বলি আমরা কিন্তু বলতেই পারি ইউ হ্যাড রান। সে অফিসে এসেছিল, হি কেম টু অফিস, এটা যদি আমরা হ্যাড দিয়ে বলি আমরা কিন্তু বলতে পারি হি হ্যাড কাম টু অফিস। তুমি বাইরে গিয়েছিলে, ইউ ওয়েন্ট আউট, এটা যদি আমরা হ্যাড দিয়ে বলতে চাই আমরা বলতে পারি ইউ হ্যাড গন আউট, রাইট? একইভাবে তুমি ক্লাসটি করেছিলে, আমরা যদি এটা বলতে চাই আমরা কিন্তু বলতে পারি যে ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এবার এটা যদি আমরা হ্যাড দিয়ে বলতে চাই আমরা বলতে পারি ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আমরা কিন্তু হ্যাড দিয়ে এখন বাক্য বলতে পারি, রাইট? আর আমরা দেখতে পাচ্ছি হেডের পরে কিন্তু গো বা ওয়েন্ট না হয় গন হচ্ছে,
হ্যাড এর পরে কিন্তু কাম হচ্ছে, হ্যাড এর পরে কিন্তু ওয়াচড হচ্ছে। ওকে, তো ইফ মানে তো আগে থেকে জানা আছে আমাদের, ইফ মানে ছিল যদি, রাইট? আমরা এখন কিছু বাক্য দেখবো। ইফ আই হ্যাড গন, কারণ আমরা বাক্যটা হ্যাড দিয়ে বলছি, রাইট? আই হ্যাড গন। ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। হি উড হ্যাভ কাম। ইফ আই হ্যাড গন, যদি আমি যেতাম, হি উড হ্যাভ কাম, তাহলে সে আসতো। ইফ আই হ্যাড রেড, যদি আমি পড়তাম, আই উড হ্যাভ পাসড, তাহলে আমি পাস করতাম। তাহলে আমরা এতক্ষণ যে বাক্যগুলো শিখছিলাম সেটাতে কিন্তু কোনো হ্যাড ছিল না। অর্থাৎ আমরা যে বাক্যগুলো পেয়েছিলাম সেগুলোতে ডিরেক্ট যেটা লেখা ছিল সেটা ছিল জাস্ট ভার্বটাকে পাস্ট করা ছিল, এখানে ওয়েন্ট ছিল। বাট এবার আমরা ওয়েন্টের জায়গায় কি দিয়েছি? হ্যাড গন। এবার আমরা রিডের জায়গায় কি দিচ্ছি? হ্যাড রেড। তো এপাশে হ্যাড দেওয়ার কারণে এপাশে শুধু উড থাকছে না, উডের সাথে কি হয়ে যাচ্ছে? হ্যাভ। উড হ্যাভ কাম, উড হ্যাভ পাস্ট। তাহলে আমরা বাক্য দুটো একটু আরেকবার বলি একসাথে সবাই। ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। যদি আমি যেতাম তাহলে সে আসতো। ইফ আই হ্যাড রেড, আই উড হ্যাভ পাস্ট। যদি আমি পড়তাম তাহলে পাস করতাম। ওকে, তাহলে আমরা আরো কিছু বাক্য দেখি। ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। যদি আমি যেতাম তাহলে সে আসতো। ইফ আই হ্যাড স্টাডিড, আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। যদি আমি পড়তাম তাহলে আমি পরীক্ষায় পাস করতাম। তাহলে আমরা কিন্তু বারবার একটা জিনিসই দেখছি, সেটা হলো এপাশে হ্যাড থাকছে, আর তারপরে তো আমরা জানি যে ভার্বের যে 3 নম্বর ফর্মটা সেটা হয় কাম, কেম, কাম, রাইট? একইভাবে এপাশে উড হ্যাভ থাকছে, আর তারপরে আমরা ভার্বের আবার সেই 3 নম্বর ফর্মটা, যেটাকে আমরা অনেকে পাস্ট পার্টিসিপল বলি, ভি3 বলি, এক একজন এক এক ভাবে বলি, রাইট? টার্ম জানাটা ইম্পর্টেন্ট না, আসলে কাজটা জানাটা জরুরি, রাইট? ওকে, তো যাই হোক, ইফ ই হ্যাড কাম, আই উড হ্যাভ লিসন। তাহলে যদি সে আসতো তাহলে আমি শুনতাম। হ্যাঁ ফায়াস, ওয়েন্ট অথবা হ্যাড গন সেন্টেন্স ইউজ করলে সেন্টেন্সের কি অর্থ চেঞ্জ হবে না? বা যেটা ওয়েন দিয়ে বলি সেটা আমরা শুধু ওয়েন দিয়ে বলবো, সেখানে হ্যাড দিব না। নর্মালি হ্যাড কখনো সিঙ্গেল বাক্যে বসে না আসলে, হ্যাঁ, আমরা যে হ্যাডটার কথা বলছি। তো যাকে আমি আপাতত কনটেক্সটের বাইরে যাচ্ছি না, তো আমরা কন্ডিশনে ফিরে আসি। তাহলে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ লিসন, তাহলে আমি শুনতাম। একইভাবে ইফ ইউ হ্যাড সিন, তাহলে আমরা যদি একটু এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমরা হ্যাড স বা হ্যাড সি দিচ্ছি না, হ্যাড সিন। ইফ ইউ হ্যাড সিন, যদি তুমি দেখতে, ইউ উড হ্যাভ কট, তাহলে তুমি ধরতে। একইভাবে ইফ ইউ হ্যাড স্লেপ্ট, ইউ উড হ্যাভ ড্রিমড, তাহলে তুমি স্বপ্ন দেখতে। ওকে, সো ইফ ইউ হ্যাড ওয়াচড আ মুভি, ইউ উড হ্যাভ লার্নড। তো এই বাক্যটা যদি একটু খেয়াল করা যায়, যদি তুমি সিনেমা দেখতে তাহলে শিখতে। একইভাবে পরেরটাও, ইফ ইউ হ্যাড রান, ইউ উড হ্যাভ গট দ্য বাস। যদি তুমি দৌড়াতে তাহলে তুমি বাস ধরতে। ইফ হি হ্যাড কাম টু অফিস, হি উড হ্যাভ গট হিজ স্যালারি। যদি সে অফিসে আসতো তাহলে সে বেতন পেত। তাহলে আমরা বারবার দেখছি যে এই পাশে হ্যাড থাকছে, এবং এখানে ভার্বের যে 3 নম্বর ফর্মটা হচ্ছে, আর এই পাশে উড হ্যাভ, আর একইভাবে ভার্বের 3 নম্বর ফর্মটাই হচ্ছে, রাইট? ইফ ইউ হ্যাড গন, ইফ ইউ হ্যাড গন আউট, ইউ উড হ্যাভ ওর্ন পারফিউম। তাহলে আমরা দেখছি যে যদি তুমি বাইরে যেতে তাহলে তুমি পারফিউম দিতে। ইফ ইউ হ্যাড অ্যাটেন্ড দ্য ক্লাস, ইউ উড হ্যাভ লার্ন মেনি থিংস। যদি তুমি ক্লাসটি করতে তাহলে তুমি অনেক কিছু শিখতে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে 10-12টা বাক্য দেখলাম, প্রত্যেকটা বাক্য আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে ইফ এর পরে কিন্তু আগের মতো পাস্ট টেন্স থাকছে না, প্রেজেন্ট টেন্স থাকছে না, ডিরেক্ট যেটা থাকছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটাকে আমরা বলি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পরের অংশটাতে একটা কমা দিচ্ছি, কমার পরে উড থাকছে না, উইল থাকছে না, থাকছে হলো উড হ্যাভ, এবং তারপর একইভাবে ভার্বে কি হচ্ছে? পাস্ট পার্টিসিপল। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম এটাকে আমরা বলি থার্ড কন্ডিশনাল। আমরা কি বলি এটাকে? থার্ড কন্ডিশনাল। তাহলে আমি 3টা কন্ডিশনাল শিখলাম এতক্ষণে। আমরা ফার্স্ট কন্ডিশনাল শিখলাম, আমরা সেকেন্ড কন্ডিশনাল শিখলাম, আমরা এখন বর্তমানে যেটা শিখছি সেটা হলো থার্ড কন্ডিশন। তো আমি যেভাবে শেখাচ্ছি এটা আসলে আমার আমি এভাবেই ক্লাসেও শেখাই। দ্যাট মিনস আগে এক্সাম্পল, আগে ব্যাখ্যা, দেন রুলস। আমরা যদি এক্সাম্পল বা ব্যাখ্যাগুলো বুঝি বা পারি, তো রুলস অটোমেটিকলি আমাদের মাথায় ঢুকে যাবে। বাট আমরা যদি আগে রুলস দেখে ভয় পেয়ে যাই,
সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ছেলেপেলেই আসলে ইংলিশের যে শেখার যে একটা ভয়, এটা তাদের সারা জীবন থেকে যায় এবং তারা সবসময় ইংলিশ থেকে একটু দূরে থাকতে চায়। তো যাই হোক, থার্ড কন্ডিশন, হ্যাঁ, একজন প্রশ্ন করেছে শাহিদুজ্জামান শাওন যে স্যার এটার মিনিংটা কি তাহলে সেকেন্ড কন্ডিশনের মতোই হলো? হ্যাঁ, থার্ড কন্ডিশনের মিনিংটা সেকেন্ড কন্ডিশনের মতোই হচ্ছে, বাট ডিফারেন্সটা কোথায় এটা আমরা একটু পরে আসবো, আমাদের পরের স্লাইডগুলোতে এটা দেওয়া আছে। ফর্চুনেটলি আপনার যে প্রশ্নগুলো করছেন ম্যাক্সিমাম জিনিসই পরে চলে আসছে আর কি। সো যাই হোক, তাহলে থার্ড কন্ডিশনাল আমরা কিভাবে শিখছি? ইফ, এরপরে থাকছে পাস্ট পারফেক্ট, আর তারপরে কমার পরে যে অংশটা থাকছে সেখানে থাকছে উড হ্যাভ, আর উড হ্যাভের পরে তো আমরা নর্মালি সবাই জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ওকে, সো বরাবরের মতোই আমরা ফার্স্ট কন্ডিশনে একটা টেস্ট দিয়েছিলাম, সেকেন্ড কন্ডিশনে একটা টেস্ট দিয়েছি, একইভাবে আমরা এখন থার্ড কন্ডিশনে টেস্ট দিব। আর সেই ফাঁকে আমার একটা ব্রেক হয়ে যাবে, 30 সেকেন্ডস টু সলভ দিস। আমি দুটো প্রশ্ন দিয়েছি, আমরা একটু প্রশ্নগুলো আনসার আবার আগের মতোই আমরা একটু কমেন্টস করি সবাই, রাইট? If he had worked hard, he dash in life. আনসার এতে দেওয়া আছে will succeed, B তে দেওয়া আছে would succeed, would have succeeded, D নাম্বার দেওয়া আছে succeeding। 2 নম্বর প্রশ্নটা হলো if he had wanted, you dance the piano, right? A নাম্বারে দেওয়া আছে would have played, B নাম্বার playing, C নাম্বার will play, D নাম্বার would play। ওকে, আমরা একটু কমেন্টে সবাই নিজেদের আনসার গুলো দিয়ে দিই, একের আনসার কোনটা হচ্ছে, বি এর আনসার কোনটা হচ্ছে। আমরা কিন্তু সবাই জানি যে আগে আগে হ্যাড এবং এরপরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে কমার পরের অংশে কি হয়, রাইট? এটা আমরা সবাই জানি। উইল হচ্ছে না, উডও হচ্ছে না, তাহলে কোনটা হবে, রাইট? একইভাবে হ্যাড প্লাস ওয়ান্টেড যদি থাকে তাহলে কমার পরের অংশে কি হচ্ছে, হ্যাঁ, উইল হবে নাকি ইউ হবে নাকি উড হ্যাভ হবে, উই নো। আমরা এতক্ষণ শিখেছি, তাহলে 1 নম্বর আনসার গুলো আমরা একটু করার চেষ্টা করি সবাই, রাইট? ওকে, রাইট, অনেকে আনসার করছে, হাসিনা সুলতানা জাহান, ইয়েস, 1C would have succeeded, right? জয়ন্ত মনিক, right, 1C, 1C, 2A, well, হায়দুজ্জামান শাওন, রাইট। তাহলে আমরা সবাই পারছি, রাইট, হ্যাঁ, ম্যাক্সিমাম আনসার গুলো ঠিক হচ্ছে। ওয়েল, ওয়েল, রাইট, সাইফুর রহমান মিথুন, রাইট, 1C, ওয়েল, আমরা একটু সলভ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা কি ছিল? ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে ইফ এর ইমিডিয়েট পরে কি লেখা, আমরা দেখতে পাচ্ছি হ্যাড রয়েছে এবং হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট? তাহলে পরের অংশ অবশ্যই উডও লাগছে না, উইলও লাগছে না, এখানে যেটা লাগবে সেটা হলো উড হ্যাভ। তাহলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সি নাম্বারটা, উড হ্যাভ সাকসিডেড। ওয়েল, আর একইভাবে 2 নম্বর প্রশ্নটা, ইফ হি হ্যাড ওয়ান্টেড, হ্যাড এর পরে আবার আমরা দেখতে পাচ্ছি ভার্বের 3 নম্বর ফর্মটা, তাহলে ইউ এর পর বা কমার পরে যে অংশটা সেখানে একটা উড হ্যাভ লাগবে। হ্যাঁ, তাহলে এখানে আনসার হচ্ছে এ নাম্বারটা, তাহলে একের আনসার হচ্ছে সি, দুই আনসার হলো এ। তাহলে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তাহলে সে সফল হতো। একইভাবে ইফ হি হ্যাড ওয়ান্টেড, যদি সে চেত, ইউ উড হ্যাভ প্লেড দ্য পিয়ানো, তুমি তাহলে পিয়ানোটি বাজাতে। ওকে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুটো আনসারই হয়ে গেল, একটা আনসার সি, দুই আনসার এ। আমরা মোটামুটি সব আনসারই পারছি সবাই, কমেন্টস ম্যাক্সিমাম আনসার গুলো ঠিক আছে। ওকে, তো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা ছিল হোয়াট উই হ্যাভ লার্ন রাইট নাও। আমরা 3টা কন্ডিশনাল শিখেছি, ফার্স্ট কন্ডিশনাল শিখেছি, সেকেন্ড কন্ডিশনাল শিখেছি এবং থার্ড কন্ডিশনাল আমরা শিখলাম। ওকে, আমরা একটু 3টা কন্ডিশনাল একই সাথে দেখবো সবাই। ওয়েল, ইফ আই গো, হি উইল কাম। তো ওই যে একইভাবে আমরা একটু আগে যা শিখলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রেজেন্ট থাকছে, এদিকে উইল থাকছে, যদি আমি যাই তাহলে সে আসবে। ইফ আই ওয়েন্ট, হি উড কাম। আবার সেকেন্ড কন্ডিশন দেখছি যে এখানে পাস থাকছে, এর পাশে উড থাকছে। আর 3 নম্বরটা ছিল ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। এখানে আপনার হ্যাড গন আর এই পাশে থাকছে উড হ্যাভ কাম, রাইট? ওকে, তাহলে এই 3টাই কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। বাংলা যখন ট্রান্সলেট করব, সেকেন্ড কন্ডিশনাল কখন আর থার্ড কখন ব্যবহার করব বাংলায় যখন, আচ্ছা, কখন সেকেন্ড কন্ডিশনাল কখন থার্ড কন্ডিশনাল? আসিফ, খুব সুন্দর প্রশ্ন, আমরা একটু ওয়েট করব, একটু পরে চলে আসবে। আমাদের স্লাইড গুলো রেডি করা আছে, আমি করেছি।
তাহলে যাই হোক এই তিনটা কন্ডিশন আমরা তখন শিখলাম। তাহলে একটা হচ্ছে প্রেজেন্টের পরে উইল, একটা থাকছে পাস্টের পরে উড, আর একটা থাকছে পাস্ট পারফেক্টের পরে উড হ্যাভ। হ্যাঁ, আর এটা হলো ফার্স্ট কন্ডিশনাল, যদি আমি যাই তাহলে সে আসবে, যদি আমি যেতাম তাহলে সে আসতো, যদি আমি যেতাম তাহলে সে আসতো। তাহলে 2 এবং 3-এর বাংলাটা কিন্তু সেম। এখন প্রশ্ন হলো আহ নুরুন নবী ইসলাম, প্রতিদিন কিংবা কখন আপনি লাইভ ক্লাস নেবেন জানতে চাই। আচ্ছা, নিলে অবশ্যই জানতে পারবেন আমাদের পেজের মাধ্যমে সাইফুরস। ইফ এখন প্রশ্ন হলো 2 এবং 3-এর বাংলা তো সেম, তাহলে আমরা কখন 2 নাম্বারটি ইউজ করবো, কখন 3 নাম্বারটি ইউজ করবো? যাই হোক, এটা আসবে আমাদের একটু পরে চলে আসবে। দেখেন অলরেডি চলে আসছে আর কি, রাইট? তার মানে এই প্রশ্নগুলো আসতো, এটা আগে থেকে জানা ছিল এবং অলরেডি প্রশ্ন চলেও আসছে। ওই আর কি 10-12 বছর পড়াতে পড়াতে যা হয়। তো সেকেন্ড এবং থার্ড কন্ডিশন সেম মিনিং আমরা পাচ্ছি, আর সেম মিনিং পাওয়ার পর এখন প্রশ্ন হলো কখন সেকেন্ড কখন থার্ড। তো মিনিং কিন্তু সেম না, আসলে মিনিং সেম না। দেখতে বাংলা সেম হলেও মিনিং কিন্তু পুরোপুরি সেম না। দ্য আনসার ইজ আ বিগ নাও, রাইট? আনসার কখনোই এক না। তো আমরা যাচ্ছি ইফ আই গো হি উইল কাম, যদি আমি যাই তাহলে সে আসবে। ইফ আই ওয়েন্ট হি উড কাম, যদি আমি যেতাম আসতো। আই হ্যাড গন হি উড হ্যাভ কাম, যদি আমি যেতাম তাহলে সে আসতো। এবার আমরা একটু এটা ব্যবহারের দিকে যাচ্ছি যে কখন কোনটা। ওকে, 1 নম্বর বাক্যটা যদি একটু খেয়াল করা যায়, এর নিচে ছোট্ট করে লেখা আছে, আমরা একটু যদি খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি লাইন একটু স্লো, আমি যেখানে যাচ্ছি তা অনেকটা পরে আসছে। ওকে, 1 নম্বর বাক্যটা যদি একটু খেয়াল করা যায়, তার নিচে লেখা আছে ফিউচার ইন্টেনশন প্রেডিকশন অথবা পসিবিলিটিস। ফিউচার ইন্টেনশন প্রেডিকশন অথবা পসিবিলিটিস, তার মানে আমরা যেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলছি বা প্রথম টাইপ যেটা আমরা শিখলাম আজকে, ফার্স্ট, হ্যাঁ, আগে প্রেজেন্ট থাকছে পরে ফিউচার থাকছে, এই ধরনের যে বাক্যগুলো আমরা বলছি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিউচার ইন্টেনশন। ইন্টেনশন মানে হলো ইচ্ছা, মানে আপনি আপনার যে কোনো ইচ্ছা, প্রেডিকশন মানে ধারণা, হ্যাঁ, যে কোনো পসিবিলিটিস বা সম্ভাবনা, এই জায়গাগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। যেমন যদি আমি যাই তাহলে সে আসবে, তার মানে আমার যদি মানে আমি যদি যাই বা এই কাজটা, তাহলে ভবিষ্যতে সে আসবে। তার মানে এটা এমনটাই মিন করে যে আমিও এখনো যাই নাই, সেও এখনো আসে নাই। আমিও এখনো যাই নাই, সেও এখনো, হ্যাঁ, মিরাজ হোসেন, আমি সেটাই ক্লিয়ার করছি। ওকে, আচ্ছা, মিনিং অফ উড। আচ্ছা, এখানে উড স্পেসিফিকলি কোনো মিনিং দিচ্ছে না। আমরা যখন ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা করব মিনিং, একটা ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ডের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড বা একটা ভার্বের মিনিং সবসময় একরকম হয় না। এটা পুরো সেন্টেন্সে কন্টেক্সচুয়াল একটা মিনিং দেয়, আমরা সেভাবে আগাচ্ছি। সো ইফ আই গো, একটু গেলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে যদি আমি যাই তাহলে সে আসবে, ইফ আই গো হি উইল কাম, এই টাইপের বাক্যগুলো আমরা ফিউচার ইন্টেনশন ইউজ করবো বা ফিউচার প্রেডিকশন ইউজ করবো, ফিউচার পসিবিলিটি। অর্থাৎ যদি আমি যাই, তার মানে আমি নিজেও এখনো যাইনি, সেও কিন্তু এখনো আসে নাই। তার মানে আমি যদি ভবিষ্যতে যাই, সে ভবিষ্যতে আসবে। আমি যদি ভবিষ্যতে যাই, সে ভবিষ্যতে আসবে। দ্যাট মিনস আমার যাওয়াটা এখনো হয় নাই, তার আসাটাও এখনো হয় নাই। আমি গেলে সে আসবে। নর্মালি দুটো অংশই ফিউচার, তার মানে আমার যাওয়াটাও ফিউচার, তার আসাটাও কিন্তু ফিউচার। তার মানে ভবিষ্যতে যে কোনো কথার জন্য, বর্তমান প্রেক্ষিতে কোনো কিছুর উপর ডিপেন্ড করে ভবিষ্যতে যে কোনো কথার জন্য আমরা এই ফার্স্ট কন্ডিশনটা ব্যবহার করতে পারি। এখন প্রশ্নটা আসলে 2 নম্বর বা 3 নম্বর কন্ডিশন। এখানে একটা কথা হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, or that will probably not happen, that will probably not happen। আর 3 নম্বর লিখেছে আনরিয়াল পাস্ট or that did not happen, রাইট? এই দুটো মিনিং ক্লিয়ার হলে মোটামুটি আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সিম্পল। 2 নম্বর যে বাক্যটা, ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, আনরিয়াল প্রেজেন্ট বা ফিউচার, তার মানে এখানে আমি যেটা আসলে মিন করছি, আমি আসলে এটা যাব না, যাইনি না, যাব না, ফিউচার বা প্রেজেন্ট। হি উড কাম, তাহলে সে আসতো। এটার আমার বানানো একটা মিনিং আছে। ইটস লাইক আমিও যাব না, সেও আসবে না। আমিও যাব না, সেও আসবে না। আমরা 2 নম্বরটার সাথে লিখে রাখতে পারি, ইফ আই ওয়েন্ট হি উড কাম, যদি আমি যেতাম তাহলে সে আসতো। মানে হলো আমিও যাব না, সেও আসবে না। দ্যাট মিনস আনরিয়াল প্রেজেন্ট বা ফিউচার, অর দ্যাট উইল প্রবলি নট হ্যাপেন, যেটা ভবিষ্যতে হচ্ছে না। বাট আমরা যখন 3 নম্বর কন্ডিশনে যাচ্ছি, ইফ আই হ্যাড গন হি উড হ্যাভ কাম, আনরিয়াল পাস্ট, এটা কিন্তু পাস্ট, আর এটা ছিল ফিউচার, এটা কিন্তু পাস্ট। দ্যাট ডিড নট হ্যাপেন। ইফ আই হ্যাড গন, যদি আমি যেতাম, এটা মিন করে আমিও যাইনি, তাহলে সে আসতো, সেও আসেনি। ইফ আই হ্যাড গন হি উড হ্যাভ কাম। ইফ আই হ্যাড গন, আমি যদি যেতাম তাহলে সে আসতো। দ্যাট মিনস আমিও যাইনি,
সেও আসেনি, দ্যাট মিনস আমিও যাইনি, সেও আসেনি। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। আমার মনে হয় একটু ইংলিশে ঢুকে পড়ে একটু ঝামেলায় হয়ে যাচ্ছে, আমরা একটু সোজা বাংলা বলে। ওয়েল, খুব সিম্পল একটা উদাহরণ দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের সামনে 2 মাস পর বিসিএস পরীক্ষা। আমরা তো সবাই বিসিএস নিয়ে খুব চিন্তিত। তো 2 মাস পরে বিসিএস পরীক্ষা, আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি। যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে, সিম্পল। যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে। তো এখন কথা হলো, বিসিএস পরীক্ষাটা কখন? 2 মাস পরে। তার মানে আপনি বর্তমানে পড়াশোনা করলে 2 মাস পরে আপনার পাশ করার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে। তাহলে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। সো এটা কি বলা হচ্ছে? ফিউচার ইন্টেনশন বা ফিউচার পসিবিলিটিস। তাহলে বর্তমানে যদি আপনি পড়েন তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে আপনি পাশ করবেন। ওকে, এবার আমি আপনাকে 2 নম্বর বাক্যটা বলছি। পরীক্ষা কিন্তু 2 মাস পরে। পরীক্ষা কিন্তু 2 মাস পরে, পরীক্ষা কিন্তু এখনো ফিউচারে আছে, পরীক্ষা হয়নি আপনার। ইফ ইউ স্টাডিড, যদি তুমি পড়তে, ইউ উড পাস, তাহলে তুমি পাস করতে। দ্যাট মিনস আপনি পড়বেনও না, আপনি পাসও করবেন না। আপনার বর্তমান অবস্থা এটাই বলছে, আপনি পড়বেনও না, আপনি পাসও করবেন না। যাই হোক, 2 মাস হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, আপনি কোনোভাবে পরীক্ষায় ফেল করেছেন। এবার আমি আপনাকে সোজা বাংলায় যেটাকে বলা হয় সান্ত্বনার বাণী শোনাচ্ছি। দ্যাট ইজ কল থার্ড কন্ডিশন, মানে ঘটনাটা শেষ। ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি আপনি পড়তেন বা যদি তুমি পড়তে, ইউ উড হ্যাভ পাসড, তাহলে তুমি পাস করতে। তুমি পড়োনি, পাসও করোনি। তুমি পড়োনি, পাসও করোনি। এই জন্য বলা হয়েছে দ্যাট ডিডন্ট হ্যাপেন, এটা ঘটে নাই। তার মানে আপনি পড়েনও নাই, পাসও করেন নাই। আর এখানে বলা হয়েছে দ্যাট উইল প্রবাবলি নট হ্যাপেন, সম্ভবত এটা ঘটবে না। প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত এটা ঘটবে না। দ্যাট মিনস যদি আপনি পড়তেন তাহলে আপনি পাশ করতেন, তার মানে আপনি পড়বেনও না, পাসও করবেন না। তাহলে বর্তমানের উপর ভিত্তি করে ভবিষ্যতে যে কোনো কথা বলতে গেলে আমরা ফার্স্ট কন্ডিশনে কথা বলতে পারি। বর্তমানের উপর ভিত্তি করে ভবিষ্যতে যে কোনো কথা বলতে গেলে আমরা সেকেন্ড কন্ডিশন বলতে পারি, রেজাল্ট ইজ নেগেটিভ, রেজাল্ট ইজ নেগেটিভ। আর যে কাজটা হয়ে গেছে সেটা যদি আমরা কন্ডিশন দিয়ে বলতে যাই এবং সেটা যদি রেজাল্ট নেগেটিভ হয়, তাহলে আমরা থার্ড কন্ডিশনে কথা বলতে পারি। আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার। ওকে, আমরা যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমরা কমেন্টসে লিখবো, এবং আমরা অবশ্যই বর্তমানে যদি সম্ভব নাও হয় আমি পরে সব পড়ে পড়ে আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা একটু কমা নিয়ে কথা বলবো এখন। অনেকেই প্রশ্ন করছেন যে কমা দেওয়াটা বাধ্যতামূলক কিনা। ওকে, খুব সিম্পল। ইফ আই গো, কমা, হি উইল কাম। একটা কমা দিতেই হবে, মাস্ট। আমাদেরকে এখানে কমা দিতেই হবে, বাট কমা ছাড়াও বাক্যটা লেখা যায়। খুব সিম্পল, সেক্ষেত্রে বাক্যটা অর্থাৎ পরের যে বাক্যটা আছে এটা সামনে চলে আসবে, হি উইল কাম ইফ আই গো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে সবসময় যে কমা দিতে হবে তা না। আমরা যদি এই পরের যে বাক্যটা আছে হি উইল কাম, এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, আর ইফ যুক্ত যে বাক্যটা আছে সেটাকে যদি আমরা পিছনে নিয়ে যাই, অর্থাৎ ইফটা যখন মাঝখানে চলে আসলো তখন কিন্তু আর কমা লাগছে না। তাহলে এটা হয়ে গেল ইফ আই গো, হি উইল কাম। আর কমা ছাড়া লিখতে গেলে হি উইল কাম ইফ আই গো। একইভাবে ইফ আই ওয়েন্ট, হি উড কাম। কমা ছাড়া লিখতে গেলে হি উড কাম ইফ আই ওয়েন্ট। একইভাবে ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। কমা ছাড়া লিখতে গেলে হি উড হ্যাভ কাম ইফ আই হ্যাড গন। দ্যাট মিনস আমরা কমা ছাড়া প্রত্যেকটা কন্ডিশনে লিখতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমরা পরের যে অংশটা আছে সেটাকে আমরা আগে লিখছি, আর ইফ যুক্ত অংশটাকে আমরা পরে লিখছি। ওকে, অবশেষে আমরা চলে আসছি আরেকটা এবং শেষ। শেষ মানে তো জিরো, রাইট? দ্যাট ইজ কল জিরো কন্ডিশনাল। তার মানে কন্ডিশনাল শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডই শেষ না, টোটাল কন্ডিশনাল আসলে 4টা। তো আমরা এখন যে কন্ডিশনাল নিয়ে কাজ করবো তার নাম জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল যে ব্যাপারটা, যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো যে এখানে ইফ ইউ হিট দ্য আইস, এখানে পুরো অংশটাই প্রেজেন্টে, ইট মেল্টস এটাও কিন্তু প্রেজেন্টে, রাইট? যদি তুমি বরফকে তাপ দাও তাহলে তা গলে যাবে। ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আইস।
আমরা কিন্তু এখানেও প্রেজেন্ট দেখতে পাচ্ছি, সব প্রেজেন্ট, রাইট? তাহলে জিরো কন্ডিশনের যে ব্যাপারটা, উভয় পাশে প্রেজেন্ট থাকছে। ইফ দ্য সান রাইজেস দ্য ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, রাইট? এ পাশেও প্রেজেন্ট থাকছে, এ পাশেও প্রেজেন্ট থাকছে। তাহলে যদি তুমি বরফকে তাপ দাও তাহলে তা গলে যায়, এটা আপনার কথা অপেক্ষা থাকে না, আপনি তাপ দিলে বরফ গলবেই। যদি পানি ঠান্ডা হয়ে যায় তাহলে তা বরফ হয়ে যায়, পানি ঠান্ডা হলে বরফ হবেই। যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার চলে যাবে, সরি মিস্টেক, হ্যাঁ, যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার চলে যাবে, অর্থাৎ সূর্য উঠলে অন্ধকার যাবেই। তার মানে যে কথাগুলো চিরন্তন সত্য, যেটাকে আমরা বলি পার্মানেন্ট ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, বা যেগুলো সাইন্টিফিক ফ্যাক্ট, এগুলো যদি আমরা কখনো কন্ডিশনে বলি, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো জিরো কন্ডিশনাল, রাইট? তো জিরো কন্ডিশনাল যেটা, আগেও প্রেজেন্ট থাকছে, পরেও প্রেজেন্ট, আগেও প্রেজেন্ট, পরেও প্রেজেন্ট, আগেও প্রেজেন্ট, পরেও প্রেজেন্ট। ওকে, তো রাইট, ইফ ইউ হিট দ্য আইস, প্রেজেন্ট 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 প্রেজেন্ট, আমরা দেখছি একটু আগে এটা। যেটা সেটা হলো জিরো কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তাহলে আমরা টোটাল কন্ডিশনাল পেলাম চারটা মোটামুটি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, দ্য লাস্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল, যেখানে আমরা সায়েন্টিফিক ফ্যাক্ট অথবা মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা যেগুলো মোটামুটি চিরন্তন সত্য কথা, সেই কথাগুলোকে আমরা জিরো কন্ডিশনাল বলতে পারি, যেখানে উভয় অংশে কি থাকছে, প্রেজেন্ট থাকছে। ওকে, একটা টেস্ট হয়ে যাক, ছোট্ট একটা টেস্ট। ওকে, মেবি দ্য লাস্ট ওয়ান। ওকে, রাইট, হ্যাঁ জুলফিকার ভাই, ইউনিভার্সাল ট্রুথ, ইয়া ইটস রাইট। ওকে, সো জিরো কন্ডিশন, হ্যাঁ জিরো কন্ডিশনের উপর আমরা একটা টেস্ট দিয়ে দিচ্ছি সবাই। ইফ ইট রেইনস দ্য গ্রাস ড্যাশ ওয়েট, ইফ দ্য বেবিজ আর হাংরি দে ড্যাশ। ওকে, তাহলে আমরা একটু কমেন্টস আবার আগের মতো একটু আনসার দিয়ে দিই। হ্যাঁ, ফায়াদ একটা প্রশ্ন করেছেন, যদি আমি ভালো কাজ করতে চাই সে আমাকে বকা দেয়। এটা আপনি নর্মালি জিরো কন্ডিশনে করতেই পারেন, রেগুলার অ্যাক্টিভিটিসও আপনি জিরো কন্ডিশনে করতে পারেন। অ্যাকচুয়ালি জিরো বা প্রেজেন্ট নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা সম্ভব। হুম, তো হ্যাঁ, এটা জিরো কন্ডিশনে করা যায়। আসলে যে কোনো প্রেজেন্ট যে বাক্যগুলো আছে, এগুলো অনেক বাক্যই আমরা জিরো কন্ডিশনে করতে পারি, রাইট? আগে প্রেজেন্ট, পরে প্রেজেন্ট, আগে প্রেজেন্ট, পরে ফিউচার, দুভাবেই করা যায়। ওয়েল, আমরা পরীক্ষা দিচ্ছিলাম একটু। ইফ ইট রেইনস দ্য গ্রাস ড্যাশ হোয়াইট, এটা কিন্তু জিরো কন্ডিশনের মধ্যেই পড়ে, কারণ বৃষ্টি হলে ঘাস ভিজে যাবেই, রাইট? আর যদি বৃষ্টি হয় তাহলে ঘাস ভিজে যায়, তাহলে এটা আমরা কোনটা আনসার করতে পারি? এখানে কি গেটিং হবে নাকি উড গেট হবে বা গড বা গেটস, কোনটা হচ্ছে? সো রাইট, এটা আমরা ইজি দেখতে পাচ্ছি আনসারটা। আনসার হবে গেটস, বিকজ আমরা জানি জিরো কন্ডিশনে আগেও প্রেজেন্ট থাকে, রেইনস যেহেতু প্রেজেন্ট, তাহলে গেটসটাও কিন্তু প্রেজেন্ট। তাহলে একের আনসার হচ্ছে এ নাম্বারটা। একইভাবে বেবিজ আর হাংরি, যদি বাচ্চারা ক্ষুধার্ত থাকে, দে ক্রাই, তারা নর্মালি কাঁদে, তাহলে এটাও প্রেজেন্ট। আর হাংরি এই পাশে প্রেজেন্ট থাকছে, তো আনসার ইজ সি। সো একের আনসার হচ্ছে এ। লাইন অনেকটা স্লো, সো ইট কামস ভেরি স্লোলি, রাইট? ওয়েল, সো এই পাশেও প্রেজেন্ট থাকছে, এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট। হ্যাঁ, সো একের আনসার হবে এ, সি। একের আনসার হবে এ এবং দুই আনসার হবে সি। ওকে, যাই হোক, তাহলে আমরা টোটাল কন্ডিশন গুলো একটু রিভাইজ দিচ্ছি সবাই। তাহলে আমাদের জিরো কন্ডিশনে ছিল আগেও প্রেজেন্ট, পরে প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশন ছিল প্রেজেন্ট প্লাস উইল, আর সেকেন্ড কন্ডিশন ছিল পাস্ট, তারপরে ছিল উড, আর থার্ড কন্ডিশন ছিল পাস্ট পারফেক্ট, আর এই পাশে ছিল উড হ্যাভ, রাইট? এই ছিল মোটামুটি কন্ডিশনালের ক্লাস। তো আমরা এখন একটু ডিফারেন্ট কিছু করবো। শুধু স্পিকিং এ বা কন্ডিশনে কাজ করলেই, মানে স্পিকিং নিয়ে কাজ করলেই তো হবে না। আমি কন্ডিশন দিয়ে কিছু কথা বলতে পারি, হ্যাঁ, ইফ ইউ গো আই উইল কাম, ইফ ইউ ওয়েন্ট আই উড কাম। এই ধরনের সোজা জিনিস দিয়ে তো সবসময় চলে না, কিছু ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, একটু তো শিখতে হবে। আমরা এখন একটু ফ্রি অ্যান্ড রাইটিং বেসড কন্ডিশনাল নিয়ে একটু কথা বলবো, রাইট? যে কন্ডিশনাল ব্যাপারটাকে আমরা কিভাবে রাইটিং এ চাইলে নিয়ে আসতে পারি, এটা নিয়ে একটু কথা বলবো। আই উইল নট টেক মোর দ্যান 5 to 10 মিনিটস। আমি আর 5 থেকে 10 মিনিট বেশি সময় নিচ্ছি না। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যাপারটা, আইএলটিএস, ব্যাংক জব, বিসিএস এক্সাম, বিভিন্ন এক্সাম গুলোতে আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখি, অনেক সময় এসে লিখতে হয়, রাইট? তো এই এসে গুলোতে আপনি চাইলে আজকে যে কন্ডিশনাল শিখলেন, সেই কন্ডিশনাল খুব সুন্দরভাবেই কাজ করতে পারেন। ওকে, চলেন আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা খেয়াল করি। ওকে, আমরা একটু যদি খেয়াল করি যে, ওয়েল এসে আমি, হ্যাঁ, রাইটিং বিগ সেন্টেন্স উইল বি ভেরি ইজি রাইট নাও। ওকে, একটা বাক্য আমরা একটু যদি খেয়াল করি, প্রথম বাক্যটা, রাইট, গভর্নমেন্ট উইল প্রবাবলি, sorry, government will provide financial benefits for the lower middle class families of the country. আর দুই নম্বর বাক্যটা হলো, ইট উইল বি এ গ্রেট হেল্প ফর দেম টু ফাইট কোভিড-19 আউটব্রেক। হ্যাঁ, এটা কিন্তু আসলে করোনা ভাইরাস না, এটা কোভিড-19, রাইট?
করোনা ভাইরাসটা আসলে একটা ভাইরাসের নাম, আর রোগটার নাম হলো কোভিড-19। ওয়েল, সেখানে দুটো বাক্য দেখা যাচ্ছে। সিম্পলি আমরা যে কোনো জায়গায় এরকম দুটো বাক্য লিখলাম। গভর্নমেন্ট উইল প্রোভাইড ফিনান্সিয়াল বেনিফিটস ফর দ্য লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ অফ দ্য কান্ট্রি, আর লিখলাম যে ইট উইল বি এ গ্রেট হেল্প ফর দেম টু ফাইট কোভিড-19 আউটব্রেক। ওয়েল, এখন কথা হলো যে এই দুটো বাক্য, এভাবে দুটো বাক্য লিখলে তো দুটো সিম্পল বাক্য আপনি যে লিখতেই পারেন, বাট কন্ডিশনাল বা আজকে যে ক্লাসটা করলেন এখান থেকে আপনি কিভাবে এই বাক্যগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, রাইট? আমরা কিন্তু সবসময় বলি স্টুডেন্টদেরকে যে ভেরিয়েশনস নিয়ে আসেন লেখায়, কখনো সিম্পল বাক্য লেখেন, কখনো কম্পাউন্ড বাক্য লেখেন, কখনো কমপ্লেক্স বাক্য লেখেন। বাট নর্মালি আমরা আসলে তাদেরকে একটু লিখে কমই দেখাতে চাই আসলে কিভাবে কম্পাউন্ড, কমপ্লেক্স বা এই বাক্যগুলো লেখা যায়, রাইট? আমরা কিন্তু কন্ডিশনাল বা যে কন্ডিশনাল শিখলাম আমরা, এটা ইউজ করে খুব সিম্পলি আমরা বড় বড় বাক্য লিখে ফেলতে পারি। যেমন আমরা যদি প্রথম অংশটা লিখি, গভর্নমেন্ট উইল প্রোভাইড ফাইন্যান্সিয়াল বেনিফিটস ফর দ্য লোয়ার মিডল ক্লাস, একই বাক্য আমি লিখেছি এখানে। জাস্ট গভর্নমেন্টের পরে আমরা উইলটা উঠাই দিয়ে আমরা এই যে প্রোভাইডটাকে লিখেছি, কারণ আমরা জানি ইফের পরে কিন্তু কি থাকে, প্রেজেন্ট থাকে। ইফের পরে কি থাকে, প্রেজেন্ট থাকে, রাইট? তাহলে আমরা বলছি যে ইফ গভর্নমেন্ট, ইফটা যখন সামনে চলে আসছে তখন উইলটা উঠে গেল, ইফটা যখন সামনে চলে আসছে তখন কিন্তু উইলটা উঠে গেল, রাইট? তাহলে ইফ গভর্নমেন্ট প্রোভাইডস ফিনান্সিয়াল বেনিফিটস ফর দ্য লোয়ার মিডল ক্লাস, আর ওই যে কি যেন একটা দুটো বাক্যের মাঝখানে কমা দিতে হবে, রাইট? আর কমা দিলেই কিন্তু পরেরটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ইফ গভর্নমেন্ট প্রোভাইডস ফিনান্সিয়াল বেনিফিটস ফর দ্য লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ অফ দ্য কান্ট্রি, it will be a great help for them to fight COVID-19 outbreak. দেখেন আমরা কিন্তু 1 নম্বর বাক্যটা এবং 2 নম্বর বাক্যটা সিম্পলি ইফ যুক্ত করে বেশ বড় সড়ো একটা বাক্য লিখে ফেলেছি, রাইট? তাহলে এতদিন আমাদের জন্য, আমাদের যাদের জন্য যে বড় বাক্য লেখা আইএলটিএস এর এসএতে হোক, যে কোনো আর্গুমেন্ট রাইটিং এ হোক, বা বিসিএস এর রিটেন এক্সামে হোক, বা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং হোক, বড় বাক্য লেখা যাদের জন্য একটা প্রবলেম ছিল, আমরা কিন্তু এখন খুব সিম্পলি প্রথম অংশটার সাথে ইফ দিয়ে প্রেজেন্ট করে পরের অংশটা একটু জাস্ট কমার পরে ফিউচার করে যদি লিখে ফেলি, অনেক বড় বড় দুটো বাক্যকে যোগ করে আরো বড় একটা বাক্য আমরা ইজিলি লিখে ফেলতে পারি, রাইট? ইফ গভর্নমেন্ট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল বেনিফিট, যদি সরকার দেয় আর্থিক সুবিধা সমূহ ফর দ্য লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ অফ দ্য কান্ট্রি, আমাদের দেশে যারা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলি গুলো আছে তাদেরকে, ইট উইল বি এ গ্রেট হেল্প, এটা একটা বেশ বড় হেল্প হবে বা বড় সাহায্য হবে, হ্যাঁ, ফর দেম, তাদের জন্য, টু ফাইট কোভিড-19 আউটব্রেক। হ্যাঁ, এটাকে কি করার জন্য, ফাইট করার জন্য, রাইট? তো একইভাবে আমি নিচে আরেকটা উদাহরণ দিয়েছি, ইউ উইল বাই ওয়ান বক্স এট দ্য রেগুলার প্রাইস, সরি, ইউ উইল রিসিভ অ্যানাদার ওয়ান এট নো এক্সট্রা কস্ট। আমরা কিন্তু চাইলেই এই বাক্যটাকে, আবার এক করে লিখতে পারি, রাইট? খুব সিম্পল। প্রথমটাতে আমরা ইফ দিয়ে দিলাম, তারপরে উইলটা উঠে গেল, কারণ আমরা জানি ইফের পরে প্রেজেন্ট হয়। তাহলে ইউ উইল বাইটা তখন হয়ে যাচ্ছে ইউ বাই, আর পরে উইল তো উইল থাকবে যা আছে তাই। তাহলে ইফ ইউ বাই ওয়ান বক্স এট দ্য রেগুলার প্রাইস, যদি আপনি একটা সিঙ্গেল বক্স আপনি কিনেন নর্মাল প্রাইসে, ইউ উইল রিসিভ অ্যানাদার ওয়ান এট নো এক্সট্রা কস্ট, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশে প্রেজেন্ট থাকছে, পরের অংশে ফিউচার থাকছে। জাস্ট সিম্পলি ফার্স্ট কন্ডিশন ইউজ করে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা অনেক বড় বড় বাক্য লিখে ফেলতে পারি। জাস্ট রুলস একটাই, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস পরের অংশে থাকছে উইল। ওকে, আর আমরা অবশ্যই কমা দিতে ভুলবো না। আমি এখানেও কিন্তু কমা দিয়েছি, এখানেও কিন্তু কমা দিয়েছি, রাইট? সো আমরা যারা কমা ছাড়া চিন্তা করছি তারা আমরা একটু চিন্তা করে রাখবো যে দুটো বাক্যের মাঝখানে আমরা দেন দিব না, আমরা দেব কমা। ওকে, সো আমরা আরেকটু কম্পিটিটিভ এক্সামের কথা বলছিলাম, যে হ্যাঁ, আরেকটু কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, আর মেবি আমরা 5 মিনিটসের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো কম্পিটিটিভ এক্সামে আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হলো, আমরা সবসময় আসলে এতক্ষণ যা ছিল শুধু একটা জিনিসই ছিল, সেটা ছিল উইল, সেটা ছিল উড, সেটা ছিল উড হ্যাজ। আর মাথায় রাখবো একটা জিনিস, যে সবসময় উইল হয় না, উইলের জায়গায় ক্যান আসতে পারে, ক্যানের জায়গায় মে আসতে পারে, উডের জায়গায় কুড আসতে পারে, কুডের জায়গায় মাইট আসতে পারে, একইভাবে উড হ্যাভের জায়গায় কুড হ্যাভ আসতে পারে, কুড হ্যাভের জায়গায় মাইট হ্যাভ আসতে পারে, রাইট? এবং আমরা যে পরীক্ষাগুলোতে মানে আনসার করবো সেখানে কিন্তু এগুলো সবই আসতে পারে। তো এই জন্য ওই আনসার যেটা হবে সেটা একটু বুঝে শুনে আনসার করাটাই বেটার হবে আমাদের জন্য। ওয়েল, আমি একটু উদাহরণগুলো দিয়ে দিয়েছি। ইফ আই গো হি উইল কাম, হি ক্যান কাম, হি মে কাম, তিনটাই হতে পারে। ইফ আই ওয়েন্ট, হি উড কাম, হি কুড কাম, হি মাইট কাম। ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম, হি কুড হ্যাভ কাম, হি মাইট হ্যাভ কাম। দ্যাট মিনস আমরা যে কন্ডিশন শিখলাম সেই কন্ডিশনে শুধু উইল না, উইল, ক্যান, মে, সেকেন্ড কন্ডিশনে উড, কুড, মাইট, থার্ড কন্ডিশনে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো যে কোনো একটা আসতে পারে। সো
যে কোনো প্রশ্নের আনসার করার সময় আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো যে আমরা কি আনসার করছি এবং অর্থ ঠিক হচ্ছে কিনা সেটার উপর ভিত্তি করে আমরা আনসারটা করবো, তাহলে আমাদের ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওয়েল, কম্পিটিটিভ এক্সাম নিয়ে কথা বলছিলাম, বিসিএস, ব্যাংক জব, প্রিলিমিনারিতে মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন হয়, আমরা একটু শিখে ফেলি। যেমন ইফ আই হ্যাড গন, হি উড হ্যাভ কাম। আমরা এতক্ষণ এটা শিখেছি যে এটা থার্ড কন্ডিশন, এবং থার্ড কন্ডিশন আমরা সবাই জানি যে থার্ড কন্ডিশনটা আগে থাকছে হ্যাড পিপি আর পরে থাকছে উড হ্যাভ পিপি, রাইট? আগে থাকছে হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল, পরে থাকছে উড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল। খুব সিম্পল, এই বাক্যটা আমরা ইফ ছাড়াও লিখতে পারি, রাইট? কন্ডিশন কিন্তু ইফ ছাড়া। তো আমরা ইফটাকে তুলে দিলাম, আর ইফটাকে আপনি যখন তুলে দেবেন তখন খুব সিম্পল, এই হ্যাডটাকে ধরে সামনে নিয়ে আসতে হবে। হ্যাডটাকে ধরে কোথায় নিয়ে আসতে হবে? বাক্যের শুরুতে। যেমন ইফ আই হ্যাড কাম বা ইফ আই হ্যাড গন, আমার সাথে বলতে পারেন ইফ আই হ্যাড গন, হ্যাড আই গন। ইফ আই হ্যাড গন, হ্যাড আই গন। তাহলে যেটাই ইফ আই হ্যাড গন সেটাই কিন্তু হ্যাড আই গন। তাহলে একটা বাক্য ইফ আই হ্যাড গন থাকলেও যে মিনিং, হ্যাড আই গন থাকলেও সেম মিনিং। ইফ আই হ্যাড গন থাকলেও পরে যে স্ট্রাকচার, হ্যাড আই গন থাকলেও পরে সেম স্ট্রাকচার। তাহলে আমরা একটু মাথায় রাখবো এটা, যে যদি কখনো কোনো কন্ডিশনাল বাক্য থেকে ইফটা উঠে যায় সেক্ষেত্রে হ্যাডটা কোথায় চলে আসবে? সবার সামনে। তাহলে ইফ আই হ্যাড গন হি উড হ্যাভ কাম, যদি আমি যেতাম তাহলে সে আসতো। এটাকে আমরা এভাবে বলতে পারি হ্যাড আই গন হি উড হ্যাভ কাম। একইভাবে ইফ আই হ্যাড রেড, হ্যাড আই রেড। ইফ আই হ্যাড রেড, হ্যাড আই রেড। ওকে, সো একটা এক্সাম হয়ে যাক, দ্য লাস্ট এক্সাম মেবি। সো হোয়াট শুড বি দ্য আনসার প্লিজ? আমরা জানি ইফ অনেক সময় উঠে গেলে হ্যাডটা সামনে চলে আসে। যেহেতু হ্যাডটা সামনে চলে আসছে, আমরা কোনটা আনসার করতে পারি প্লিজ? হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি। আমরা জানি করোনার সময় আমাদের অনেকের কাছেই এনাফ মানি নাই বা তুলে রাখা হয়নি। তো সেক্ষেত্রে একটা বেশ মানে সময় উপযোগী একটা সেন্টেন্স, হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি, রাইট? তাহলে এখানে আনসার কোনটা হতে পারে? সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি একটু কমেন্টসে আনসার গুলো লেখার জন্য। আনসার এ তে লেখা আছে উড টেক, আনসার বি তে লেখা আছে টুক, আনসার সি তে লেখা আছে উইল টেক, আনসার ডি তে লেখা আছে উড হ্যাভ টেকেন, রাইট? অনেকে আনসার দিচ্ছে। রাইট, 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 রাইট। সো আমরা এখন বুঝে গিয়েছি যে যে হ্যাড আই নোন আর ইফ আই হ্যাড নোন কথাটা সেম। হ্যাড নোন ইন অ্যাডভান্স, আমি যদি আগেই জানতাম, আই উড হ্যাভ টেকেন, আই উড হ্যাভ টেকেন এনাফ মানি, তাহলে আমি যথেষ্ট পরিমাণে টাকার সাথে নিতাম। এটা মিনিং কমি, আমি জানতামও না, আমি টাকাটা নেইও নি। দ্যাট মিনস কাজটা কিন্তু হয়নি। আমি আরেকবার মনে করে দিতে চাই, সেকেন্ড কন্ডিশন কিন্তু ফিউচার আর থার্ড কন্ডিশনটা হলো পাস্ট। দ্যাট মিনস আপনি যখন থার্ড কন্ডিশনে কথা বলেছেন, দ্যাট মিনস কাজটা সময় শেষ। হ্যাড আই নোন ইন অ্যাডভান্স, আমি যদি আগে থেকেই জানতাম, আই উড হ্যাভ এনাফ মানে আমি যথেষ্ট টাকা নিয়ে রাখতাম, দ্যাট মিনস আমি টাকাটা নেইনি। বাট হ্যাড আই নোন মানেও যা, ইফ আই হ্যাড নোন মানেও তাই। ওকে, সো আরেকটু জিনিস বাকি আছে, আনলেস। আমরা সবাই জানি আনলেস এর সাথে ইফ এর বেশ ভালো একটা সম্পর্ক আছে। সো আনলেস নিয়ে কিছুটা কথা বলতে চাই। আমরা জানি আনলেস মানে হলো যদি না। আনলেস মানে কি তাহলে? যদি না। আনলেস মানে হলো যদি না। তাহলে যেহেতু আনলেস মানে যদি না, তাহলে যদি না কে যদি ইংলিশ করা যায় তাহলে সেটা কি হয়? খুব সিম্পলি আমি একটু শেয়ার করছি ব্যাপারটা, খুব কঠিন কিছু না। স্ট্রাকচারের চেয়ে উদাহরণ দিয়ে বোঝাটা সহজ। যদি না, আচ্ছা যদির ইংলিশটা কি তাহলে? ইফ। আর নার ইংলিশটা কি তাহলে? নট। তাহলে আনলেস এর মানে হলো যদি না, তাহলে যদি নার ইংলিশ হলো ইফ নট। ওকে, তাহলে একটা বাক্য দেখা যায়, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আচ্ছা, বাক্যটাতে দেখা যাক, এখানে একটা ইফও আছে, একটা নটও আছে। আমরা তো জানি ইফ নট মানে হলো যদি না, যদি না মানে হলো আনলেস। তাহলে ইফ নট মানে যদি যদি না হয়, আর যদি না মানে যদি আনলেস হয়, তাহলে যেখানে ইফ নট আছে সেখানে আমরা কি লিখতে পারবো? আনলেস লিখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ইফও আছে, আবার
নটও আছে। আর নট তো একা আসে নাই, নটটা কাকে নিয়ে আসছে? ডু কে নিয়ে আসছে। তাহলে ইফও আছে, ডু নটও আছে। তাহলে ইফও কেটে দিলাম, ডু নটটাও কেটে দিলাম। আর ইফ আর ডু নটটা কেটে দিয়ে সামনে কি বসিয়ে দিলাম? আনলেস। তাহলে আনলেস বসলো, এরপর ইউ থাকলো, ইউটা বসলো, ওয়ার্ক হার্ড তো ওয়ার্ক হার্ডের জায়গায় চলে আসলো। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল। এটাই আনলেস এর স্ট্রাকচার। কত সোজা, রাইট? খুব সিম্পল একটা ফ্যাক্ট। আমরা কিন্তু অনেক কঠিন করে ফেলি মাঝে মাঝে, যে ইফ, আনলেস প্লাস অমুক প্লাস তমুক, স্ট্রাকচার দিয়ে আসলে ইংলিশ শেখাটা অনেক মানে কঠিন একটা কাজ, রাইট? খুব সিম্পলি আমরা একটু চিন্তা করি যে আনলেস মানে বলছি যদি না, তাহলে ইফ নট, যদি ইংলিশ ইফ, না ইংলিশ নট, ইফ নট। তাহলে তাই যদি হয় সেক্ষেত্রে ইফও আছে এই বাক্যে, আবার নটও আছে। তাহলে ইফ নটটাকে তুলে দিলাম, তাহলে আনলেস বসে গেল। তাহলে আনলেস এর পরে ইউ থাকলো, ওয়ার্ক হার্ড। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল। তাহলে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি, আবার বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি। আনলেস ইউ কাম এর মানেও যা, ইফ ইউ ডু নট কাম সেম কিন্তু, রাইট? তাহলে আনলেস ইউ কাম ইউ উইল মিস, যদি তুমি না আসো তাহলে তুমি মিস করবে। আনলেস ইউ স্টে আউট, যদি তুমি বাইরে না থাকো, ইউ উইল রিমেইন সেফ। লাস্ট যে বাক্যটা, এটা কিন্তু সবার জন্য একটা সময় উপযোগী একটা সাজেশন। আনলেস ইউ স্টে আউট, স্টে আউট মানে কি? বাড়ির বাইরে থাকে। স্টে আউট মানে হলো বাড়ির বাইরে থাকা। স্টে আউট মানে হলো বাড়ির বাইরে থাকা। স্টে আপ মানে হলো শুইতে না যাওয়া বা জেগে থাকা, রাইট? স্টে আউট, স্টে আউট মানে হলো বাড়ির বাইরে থাকা। তাহলে আনলেস ইউ স্টে আউট, যদি তুমি বাড়ির বাইরে না থাকো, ইউ উইল রিমেইন সেফ, তাহলে তুমি নিরাপদ থাকবে। এটাকে আমরা কিন্তু সহজ করে নিতে পারি, হ্যাঁ? ইফ ইউ ডু নট স্টে আউট, তুমি যদি বাড়ির বাইরে না থাকো, ইউ উইল রিমেইন সেফ। এটাই হলো আনলেস এর ব্যবহার, যাকে আমরা অনেক সময় শেষের দিকে চলে আসছি। লাস্ট প্রোভাইডেড দ্যাট, এটাও বেশ একটা ইম্পর্টেন্ট ব্যবহার ইফের। তার মানে মনে রাখতে হবে একটা জিনিস, যে ইফ মানে যা, প্রোভাইডেড দ্যাট মানেও তা, প্রোভাইডিং দ্যাট মানেও তা, প্রোভাইডেড মানেও কিন্তু তা। দ্যাট মিনস আমরা এই তিনটা জিনিসকে, হ্যাঁ, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট বা ইফ, আমরা সমানভাবে লিখতে পারি। তো যাই হোক, আই উইল গিভ ইউ মাই বুক ইফ ইউ ব্রিং ইট ব্যাক। চাইলে ইফ এর জায়গায় কি লিখতে পারি, যে আই উইল গিভ ইউ মাই বুক প্রোভাইডেড ইউ ব্রিং ইট ব্যাক। তার মানে ইফ মানেও যা, প্রোভাইডেড মানেও তা। ইফ মানে যা, প্রোভাইডেড দ্যাট মানেও তা। ইফ মানে যা, প্রোভাইডিং দ্যাট মানেও তা। তার মানে সবসময় আমরা প্রোভাইডেড মানে যে সরবরাহ করা বলি, এটা বলবো না। প্রোভাইডেড মানে কি হতে পারে? এই শর্তে যে বা যদি। তো নর্মালি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ দেখা যায় আইএলটিএস বা অনেক কম্পিটিটিভ এক্সাম গুলোতে যখন স্ট্যান্ডার্ড প্যাসেজ আমরা সলভ করতে যাই, তখন অনেক জায়গায় ইফ লেখা থাকে না, এবং সেখানে লেখা থাকে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট। আর সে জাতীয় মানে সেই জায়গাগুলোতে দেখা যায় আমাদের স্টুডেন্টরা মিনিং করতে যে কনফিউজড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা জেনে রাখলাম যে প্রোভাইডেড মানে শুধু সরবরাহ করা না, প্রোভাইডেড মানে কিন্তু কি হতে পারে? ইফ হতে পারে, বা এই শর্তে যে। তাহলে আই উইল গিভ ইউ মাই বুক, আমি তোমাকে আমার বইটা দিতে পারি, প্রোভাইডেড ইউ ব্রিং ইট ব্যাক, এই শর্তে যে যদি তুমি তা ফেরত আনো, বা যদি তুমি তা ফেরত আনো, রাইট? তাহলে আই উইল গিভ ইউ দ্য বুক প্রোভাইডেড দ্যাট ইউ ব্রিং ইট ব্যাক। আই উইল গিভ ইউ মাই বুক প্রোভাইডিং দ্যাট ইউ ব্রিং ইট ব্যাক। তাহলে ইফ মানেও যা, প্রোভাইডেড মানেও তা, প্রোভাইডিং দ্যাট মানেও তা, প্রোভাইডেড দ্যাট মানেও তা। তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। আমরা ইফ এর জায়গায় প্রোভাইডেড দ্যাট দিয়েও বাক্যগুলো বলতে পারি। তো আমি একটু সামারি করছি, আমরা আজকে কি কি শিখলাম। জাস্ট আই উইল টেক নট মোর দেন 2 to 3 minutes. Well, it's almost 10:20. Well, হ্যাঁ স্যার, প্রোভাইডেড দ্যাট কি সেন্টেন্সের সামনে, হ্যাঁ হ্যাঁ এটা বসানো যেতে পারে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে শিখেছি যেটা, সেটা ছিল ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ইজ লাইক ইফ প্লাস প্রেজেন্ট, এরপরে থাকছে ফিউচার, মাঝে কমা দিতে ভুলবো না। আমরা আজকে শিখেছি সেকেন্ড কন্ডিশনাল, এখানে থাকছে ইফ, এরপরে থাকছে পাস্ট, আর তারপরে থাকছে উড, মাঝে কমা দিতে ভুলবো না। আর আমরা আজকে শিখেছি থার্ড কন্ডিশনাল, আগে থাকছে ইফ এবং পাস্ট পারফেক্ট, আর পরে থাকছে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, রাইট? এটা শর্টকাট, এটা বুদ্ধি আছে মনে রাখার। আগে হ্যাড পিপি থাকলে পরে উড হ্যাভ পিপি হয়। আচ্ছা, যাই হোক, জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস, এটা মনে রাখা জরুরি ছিল, যে চিরন্তন সত্য কথা। তারপর আমরা আরো কিছু ব্যাপার বলি, যেমন আমরা বলতে পারি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক কোনো টার্ম, এগুলোতে জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়। আমরা শিখেছি সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল মিনিং কিন্তু সেম না। এই দুটো মিনিং, একটা ছিল ফিউচার এবং একটা ছিল পাস্ট। একটা ফিউচার নেগেটিভ, একটা হলো পাস্ট নেগেটিভ, রাইট? আমরা শিখেছি সবসময় উইল দ্য আনসার হবে না, উইলের জায়গায় উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, উড, কুড, মাইট, একইভাবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমরা আজকে শিখেছি আনলেস, যার মানে হলো যদি না। আমরা আজকে শিখেছি প্রোভাইডেড মানে যা, প্রোভাইডেড দ্যাট মানে তা, প্রোভাইডিং দ্যাট মানেও তা। Okay, so if you have any query,
feel free to ask me in the comment section, and I will, inshallah, reply all the answers on the questions. Right? Okay, so it was quite tough uh, because the line is quite slow right now. What you are just writing right now, right now, I'm just getting it a few minutes later. Okay, so that was all about today's class, and thank you very much. সবাই ভালো থাকবেন, and the last thing, stay home, stay safe,